হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের বইয়ের হায়ার ম্যাথের চ্যাপ্টার 14 সম্ভাবনা অধ্যায়টা। এই অধ্যায় থেকে যত টাইপের সিকিউ, এমসিকিউ, এসকিউ এবং যত টাইপের কনসেপ্ট হতে পারে সব ভাইয়া এই একটা ক্লাসেই পড়ায় দিব। সো টেনশন করার কোনো কারণ নাই, তোমরা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা এবং বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা পরীক্ষায় সব কমন আসছে। ঠিক আছে? অ্যান্ড বাংলা টার্মগুলোর পাশাপাশি ভাইয়া ইংরেজি টার্মগুলোও বলে দিব। সো যারা ইংলিশ ভার্সনের আসো, বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন, সবাই তোমরা এই ক্লাসটা করতে পারবা। বাকি অধ্যায়গুলোরও সেমভাবে আমি চ্যাপ্টারগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে ফেলি আমাদের সম্ভাবনা অধ্যায়টি। আমাদের প্রথম টপিক সেটা কি? সম্ভাবনা আসলে কোথায় লাগে বা এটার একটা এক্সাম্পল কি ভাই একটু দেখান, তাই না? আমরা যখন হেড টেল করি, মানে কয়েন টস করি বা ছক্কা যখন নিক্ষেপ করি, একটু চিন্তা করে দেখো তো, যখন একটা কয়েন টস করি হেড পড়বে অথবা টেল পড়বে, দুইটারই কিন্তু 50% সম্ভাবনা থাকে। কারণ তুমি কিন্তু বলতে পারো না যে হ্যাঁ এখন হেড পড়বেই পড়বে, বলতে পারো? পারাই না কিন্তু। সো দুইটারই ইকুয়াল প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে আর কি। সেমভাবে ছক্কার ক্ষেত্রেও হয় এক পড়বে বা দুই পড়বে বা তিন পড়বে বা চার বা পাঁচ বা ছয়, যে কোনো একটা পড়বে, তুমি জানো না কোনটা পড়বে, তাই না? সো একটু চিন্তা করে দেখো তো কোন জায়গাগুলোতে তাইলে আমাদের সম্ভাবনার কেসগুলো কাজে লাগতেছে। তো ইন্টারেস্টিং না, তাই না? তুমি যখন এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বা এই জিনিসগুলো জানো, যারা অ্যাকচুয়ালি বেশি বড় বড় গ্যামলার, ট্রানজিশনাল প্রবাবিলিটি বা আরও অনেক টার্ম আছে, ওই জায়গাগুলোতে এই কনসেপ্টগুলো ইউজ করা হয় প্রেডিক্ট করার জন্য, বেসিক্যালি যে কোন ওয়েতে গেলে তোমার জন্য জিনিসটা লাভজনক হবে বা কোন ওয়েতে গেলে তুমি বেশি টাকা কামাতে পারবা। বুঝছো? তো চলো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। সেটা হলো যে মেসি গোল করছে, গোল হবে নাকি হবে না? প্রবাবিলিটি আছে, তাই না? যে আইদার শ্যুট করার পর গোলটা হবে অথবা হবে না। সো সেমভাবে এখানে আমরা হাফ বলতে পারি। তো ভাই এই যে হাফ বলতেছেন বা যে 50% প্রবাবিলিটি বলতেছেন, এই আসলে ফর্মুলাটা কি? চলো ফর্মুলাটা এবার আমরা একটু দেখে আসি, তাই না? আচ্ছা, মেসি গোল করলে আসলে গোল হয়, সো 50% বলা উচিত না, কিন্তু 100%ই বলা যেতে পারে, তাই না? আর্জেন্টিনা ফ্যান যারা আসো আর কি, ভাইয়া কিন্তু আর্জেন্টিনার ফ্যান। ঠিক আছে? আচ্ছা যাই হোক, চলো। সো দেখো আমরা তিনটা টপিক এখানে আগে পড়বো। সম্ভাবনা কাকে বলে, নিশ্চিত ঘটনা কি, এবং অসম্ভব ঘটনা কি। সো এখানে একটু ডেফিনেশনগুলো লেখা আছে, একবার রিডিং দিচ্ছি। ভবিষ্যতের কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার পরিমাপ সূচক রাশিকে সম্ভাবনা বলে। ডেফিনেশন দরকার নেই, জাস্ট একবার রিডিং দিবা। নিশ্চিত ঘটনা মানে কি? কোনো ঘটনা ফিউচার এটা হবেই হবে, অবশ্যই ঘটবে, এটাই তোমার নিশ্চিত ঘটনা। আর অসম্ভব ঘটনা কি হবে ভাইয়া? যেটা কখনোই কোনো অবস্থাতেই ঘটবে না, সেটাই তোমার অসম্ভব ঘটনা। সো এখানে দুইটা এমসিকিউ টাইপের আসে। সেটা হলো নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হলো 1, মানে এটা হবেই, 1 মানে হলো হবেই, 100% হবেই হবে। আর অসম্ভব ঘটনা হলো, এই অসম্ভব ঘটনার সম্ভাবনার মান হলো 0। এখানে কি লেখা আছে? এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। অসম্ভব ঘটনার সম্ভাবনার মান হলো সম্ভাবনার মান, এই কেসে কত? 0, কারণ এটা কখনোই হবে না। যেমন সূর্য তোমার পশ্চিম দিকে ওঠে, এটা কোনো কখনোই সম্ভব না। সো তোমাকে এমসিকিউতে বলা হবে সূর্য উত্তর দিকে ওঠে, এটা সম্ভাবনার মান কত? 0 নাকি 1? তুমি অ্যান্সার বলবা 0। আচ্ছা, বুঝতে পারছি। আসলে আমরা এই পর্যন্ত। এখন হলো ফর্মুলাটা একটু পড়বো। এই হলো মেইন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা এই চ্যাপ্টারে সকল ম্যাথ করে ফেলবো। যে ইংরেজিতে পড়তে যাও, বাংলায় আসো, সবার জন্য সেম ফর্মুলা। ঠিক আছে? তো বেসিক্যালি কোনো একটা ঘটনার সম্ভাবনা হলো উক্ত ঘটনা অনুকূল, বা ধরো তুমি মনে করতে পারো ওই ঘটনার সাথে রিলেটেড যে আউটকামগুলা সেগুলা ডিভাইড বাই টোটাল পসিবল আউটকাম, মানে কি কি পসিবল, কি কি হইতে পারে সবগুলা নিচে ভাগ করে দিবা। যেমন একটা এক্সাম্পল বলি, একটু আগে তোমাকে বলছি না যে কয়েন তুমি টস করবা, হেড অথবা টেল পড়বে। তাহলে আমাকে বলো, তোমাকে যদি জিজ্ঞাসা কর সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা, সমগ্র তোমার কাছে অপশন আছে কয়টা ভাইয়া? একটু চিন্তা করে দেখো, হয় হেড পড়বে না হয় টেল পড়বে। সিম্পল, হয় হেড পড়বে বা টেল পড়বে, তাহলে ভাই আমি নিচে দিব 2। মোট, এটা হলো আমার মোট 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 ঘটনা কয়টা হইতে পারে। আর উপর হলো এই যে ধরো তোমাকে জানতে হয়েছে যে হেড পড়ার সম্ভাবনা কত বা টেল পড়ার সম্ভাবনা কত, তখন তুমি কি বলবা? আচ্ছা, হেড পড়ার সম্ভাবনা মানে এটা একটা ঘটনা, বা টেল পড়ার সম্ভাবনা মানে দুইটা ঘটনা, সরি দুইটা ঘটনা বলছি, এটাও একটা ঘটনা, আলাদা আলাদা একটা ঘটনা। ভাই একটা ঘটনা যেহেতু, তাহলে 1 দিই, উপরে 1 দিই।
ঠিক আছে, অনেকে ক্লাসে এটা এখনো ক্লিয়ার হয়নি, টেনশন করার কোনো কারণ নেই, আমি একটু পরে আরও ডিটেলসে ম্যাথ করাই দিব। আপাতত জাস্ট মনে রাখি আমরা কি, যে ঘটনাটা ঘটছে নিচে হলো সমগ্র সম্ভাবনা ফলাফল আর উপরে হলো উক্ত ঘটনার অনুকূল ফলাফল, জাস্ট ওই ঘটনার অনুকূল ফলাফল যেগুলো। ওকে, একটু পরে দেখাচ্ছি আরও ডিটেলস, একটু ওয়েট করো, হ্যাঁ আমাদেরকে দেখাচ্ছি। সো এখানে বেসিক্যালি ফর্মুলাটা দেওয়া আছে, যেমন এটার ক্ষেত্রে যদি আমি দেখি, এই ঘটনা ঘটার সম্ভাবনাকে পি অফ এ দ্বারা সূচিত করা হয়, যে পি অফ এ। এখানে একটু দেখো তো, এই ঘটনার উপাদান সংখ্যা এটা হলো উপরে থাকবে, আর নিচে যেমন ঘটনা জগতের মোট উপাদান সংখ্যা এটা হলো নিচে থাকবে। এটা কিন্তু এটাই লেখা আছে যে এন অফ এ ডিভাইড বাই এন অফ এস। উপরে হলো কি বলতো, যে ঘটনাটা বের করতেছে তার উপাদান সংখ্যা, নিচে হলো সমগ্র মানে পুরা ঘটনার মোট উপাদান সংখ্যা। আচ্ছা, আরও কয়েকটা এক্সাম্পল এবার আমরা ম্যাথে চলে যাই, তাহলে আরও ডিটেলসে ক্লিয়ার হবে। তবে তার আগে আরও কয়েকটা ফর্মুলা আমরা পড়ে নিই। সেটা হলো, এই যে ঘটনাগুলো বলতেছি, এগুলো যে সম্ভাবনা বলতেছি, এই সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে হবে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তোমাকে অনেক সময় বলে দেওয়া হবে যে সম্ভাবনার মান কি 2 হইতে পারে? কখনোই 2 হইতে পারে না, সবসময় 0 থেকে 1 হইতে পারে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে। আচ্ছা, আরেকটা এখানে ঘটনা দেখো, এখন লেখা আছে, এইটাও দরকার। এটা বেসিক্যালি মিন করা হচ্ছে হলো, দেখো সম্ভাবনার পূরক সূত্র। এটা কি? এটা হলো সম্ভাবনার পূরক সূত্র। মানে হলো এই ঘটনা হওয়ার সম্ভাবনাকে তুমি পি অফ এ দিয়ে ডিনোট করতেছো। তোমাকে যদি বলা হয় এই ঘটনা না হওয়ার সম্ভাবনা কত, তখন তুমি কি করবা? তখন তুমি বেসিক্যালি 1 থেকে এটা বিয়োগ করে দিবা, শেষ। তাহলে দেখো, তোমাকে যদি বলা হয় যে হেড পড়ার সম্ভাবনা কত, তুমি সাপোজ বের করলা হেড পড়ার সম্ভাবনা হলো এটা হলো হেড পড়ার সম্ভাবনা। তোমাকে বলতে হেড না পড়ার সম্ভাবনা, তখন তুমি 1 থেকে এটা বিয়োগ করে দিবা। ঠিক আছে, শেষ। এটাই বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে কাজ করা হয়, বা এটা দিয়ে বেসিক্যালি ডিনোট করা হয়। ঠিক আছে, এক্সাম্পল সহকারে বুঝাইছি। আশা করি এক্সাম্পলটা যদি মাথায় থাকে তাহলে আর টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা চলেন এবার আমরা ম্যাথে চলে যাই। অনেকটা বকবক করলাম, এবার একটু ম্যাথ করেন ভাইয়া। ম্যাথ করলেই দেখবা এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আরও বেশি তোমার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো নো টেনশন, দিবিদ ভাইয়া ইজ হিয়ার। চলেন আমরা একটা একটা করে ম্যাথ শুরু করে ফেলি। একটি থলিতে একই ধরনের 5টি কালো বল, 6টা লাল বল, 8টা সাদা মার্বেল বল আছে। থল হতে একটা মার্বেল, কয়টা মার্বেল তুমি তুলবা? একটা মার্বেল। ঠিক আছে, তো তোমাকে নিচের সম্ভাবনাগুলো বের করতে বলা হয়েছে। সো একটু খেয়াল করে দেখো, তোমাকে বলা হয়েছে সাপোজ যে ভাই লাল হওয়ার সম্ভাবনা কত। তো আমরা কি পড়ছিলাম মনে পড়ে, যে কোনো একটা ঘটনার সম্ভাবনা মানে কি। যেমন এই কেসে আমি পি অফ রেড বের করতেছি, কি হবে বলো তো? নিচে কি হয়? মোট উপাদান সংখ্যা। তো ভাই এখানে মোট কয়টা বল আছে বা মোট কয়টা মার্বেল আছে? 5 + 6 + 8। তাহলে এখানে লিখি 5 + 6 + 8। আর অনুকূল, উপরে কি বলছিলাম? অনুকূল বা যেই ঘটনাটা ঘটতেছে, যেমন লাল আমার এখানে ঘটতেছে, এটার উপাদান সংখ্যা কয়টা? তার মানে ভাই লাল বল কয়টা একটু দেখি। ভাই লাল বল আছে আমার কয়টা? এখানে 6টা। তাহলে 6 ডিভাইডেড বাই এটা। সো যেটা আনসার আসে সেটাই হচ্ছে 6 ডিভাইডেড বাই, দাঁড়াও একটা মিনিট, ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি ভাইয়া। 5 + 6 + 8 19। তাহলে 6 ডিভাইডেড বাই 19 আসতেছে। ঠিক আছে, এটা হলো আমাদের একটা বের করা শেষ। পরবর্তীতে তোমাকে সাপোজ বলা হয়েছে কালো হওয়ার সম্ভাবনা কত, যে মার্বেলটা কালো হওয়ার সম্ভাবনা কত। তো এটাও চলো এবার তোমরা বের করার চেষ্টা করি। কিভাবে বের করবো বলো তো? পি অফ ব্ল্যাক, উপরে কি হবে? উপরে হলো তোমার এই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা, মানে অনুকূল ঘটনার মোট উপাদান সংখ্যা। সো আমার ভাই কালো বল, তাহলে কালো বলের কয়টা উপাদান বা কালো বল আছে কয়টা, এটা একটু দেখি। আছে হলো 5টা। আর নিচে কি ভাই? মোট উপাদান সংখ্যা, পুরা সম্ভাবনা বা পুরা ঘটনার মোট উপাদান সংখ্যা। পুরা ঘটনার মোট উপাদান সংখ্যা মানে ভাই সবগুলা বলের যোগফল করেন। তাহলে 5 + 6 + 8 কত? 19টা। আচ্ছা, এখন একটা ভালো কোশ্চেন, সেটা হলো কালো 9 এটা বের করতে বলা হয়েছে। তো তুমি কালোর প্রবাবিলিটি জানো, তো তোমাকে এখন বের করতে বলা হয়েছে কালো 9। তো তোমাকে কি বলছিলাম? কোনো কিছু না বলা হওয়া মানে কি? কালো 9। তো তুমি কি করবা? কার থেকে বিয়োগ করবা? 1-এর থেকে বিয়োগ করে দিবা। তাহলে 1 - 5/19। তাহলে আসে কত? কত আসে? 14 ডিভাইড বাই 19।
হ্যাঁ, তার একটু চেক করি। 14 প্লাস 5 19, ঠিক আছে, ওকে ফাইন। সো দেখেন আমাদের এখানেই বের করা শেষ। সো এই পরীক্ষা এই কোশ্চেনগুলো কিন্তু তোমার শর্ট কোশ্চেন আকারে দেয়, এগুলো কি শর্ট কোশ্চেন আকারে দেয়। সো শর্ট কোশ্চেন কিন্তু আমাদের পড়া শেষ হয়ে গেলো এবং এমসিকিউতে এগুলো জিনিসগুলো দিয়ে দেয়, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। স্টিল কেউ বুঝতে না পারলে নো প্রবলেম, আরও কয়েকটা ম্যাথ করে দিচ্ছি আমাদেরকে। কোনো একটি নির্দিষ্ট এলাকার জরিপে দেখা গেল 55 জন প্রথম আলো পড়ছে, 30 জন ভোরের কাগজ, আচ্ছা বানান ভুলে গেছে, এটা বানান ভুলে গেছে ভোরের কাগজের, তারপর 25 জন হলো জনকণ্ঠ পড়ছে, 42 জন যুগান্তর পত্রিকা পড়ছে। তাদের মধ্যে একজনকে তুমি দুইভাবে নির্বাচন করবা, তোমাকে বের করতে বলা হয়েছে যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা কত। তাহলে বলো কি বলছিলাম, নিচে কি হবে ভাই, যে পি অফ যুগান্তর, যুগান্তর পি অফ যুগান্তর কি হবে ভাই, নিচে হলো মোট মোট উপাদান সংখ্যা। তা ভাই কয়জন আছে এখানে, মোট সবগুলা যত সংখ্যা আছে সব যোগ করে দাও। তাহলে 55 প্লাস 30 প্লাস 25 প্লাস 42, আর উপরে কি হবে ভাই, শুধুমাত্র যুগান্তর চাইছে আপনাকে। তাহলে ভাই যুগান্তর পত্রিকা কয়জন পড়ে সেটা আমি উপরে রাখবো, কারণ অনুকূলটাই তো আমার দরকার। তাহলে যুগান্তর কয়জন পড়ে, 42 জন পড়ে। ওকে বাস, এবার করে নিবা এটা বাকিটা। ওকে ঠিক আছে। সো আমরা এবার বের করব হলো প্রথম আলো পড়ে না, প্রথম আলো পড়ে না বলছে না, তাহলে আগে বের করতে হবে অলওয়েজ আমাকে যে প্রথম আলো পড়ে কয়জন, আসলে প্রথম আলো আসলে পড়ে কয়জন সেটা বের করি আগে। প্রথম আলো পড়ে কয়জন, প্রথম আলো পড়ে হলো 55 ডিভাইড বাই সবাই যোগফল। তাহলে যোগফল কত আসে, 55 প্লাস 30 প্লাস 25 প্লাস 42, 152 আসে। তাহলে প্রথম আলো পড়বে না, তাহলে প্রথম আলো পড়ে না কত থেকে বিয়োগ করব, 1 থেকে বিয়োগ করব। এই পর্যন্ত যদি বুঝে থাকো তার মানে তোমার মোটামুটি এই চ্যাপ্টারের 50% শেষ হয়ে গেছে পড়া, বুঝছো, মানে চ্যাপ্টারের 50% পড়া শেষ যদি এই পর্যন্ত বুঝে থাকো। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। তোমাদেরকে ফর্মুলাটা আবার একটু দেখাই, তোমাদেরকে ঠিক আগে ফর্মুলাটা পড়াইছিলাম না, এই যে দেখো তো, উক্ত ঘটনার অনুকূল ফলাফল, নিচে হলো সমগ্র সম্ভাব্য ফলাফল। ওকে, বা এটাকে অন্যভাবেও বলা যায় সিম্পলভাবে, যে ধরো তুমি যেই ঘটনাটা বের করতেছো, যেমন আমার এই কেসে এই ঘটনা, তাহলে এই ঘটনার উপাদান সংখ্যা এটা উপরে থাকবে, আর মোট উপাদান সংখ্যা সেটা হলো নিচে থাকবে। তো এটাই এখানে লিখে আছে। তো এটা দিয়ে বেসিক্যালি আমরা ম্যাথটা করছি, বুঝছো, এটাই বেসিক্যালি মনে রাখা সহজ, এটাই বেসিক্যালি মনে রাখা সহজ। তো এটা মনে রাখলে হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। চলেন এবার আমরা আরেকটা ম্যাথ করব, এটাও আসে, এটা এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে এবং এসকিউতেও আসে। 30টা টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে তুমি দুইভাবে নিলা, টিকিটের ক্রমিক নাম্বার জোড় হওয়ার সম্ভাবনা কত। চলো জোড়টাকে বের করি, জোড় কীভাবে কয়টা হবে ভাই একটু বের করি। নিচে হলো মোট, মোট উপাদান সংখ্যা, তাহলে ভাই মোট কয়টা টিকিট আছে এখানে, ভাই এখানে 30টা টিকিট আছে, তাহলে কয়টা উপাদান সংখ্যা মোট 30। আর ভাই চাইছে শুধুমাত্র জোড়, তাহলে জোড় সংখ্যা কয়টা থাকে তুমিই বলো, 30টা সংখ্যার মধ্যে জোড় হবে তার অর্ধেক, তাহলে 15টা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বের করে দেখো, 2 4 6 এভাবে বের করো, গুণে সবগুলো যোগ করো, দেখবা 15টা সংখ্যায় তুমি পাচ্ছ, ঠিক আছে। বাট আমরা অলরেডি জানি, সো এত কষ্ট করার তো দরকার নেই। আচ্ছা, এবার 4 দ্বারা বিভাজ্য বলছে, তখন তুমি কি হবে, সেমভাবে বের করো। 4 দ্বারা বিভাজ্য বলছে, তাহলে কি 4 8 12 16 20 24 28, কয়টা হইলো সংখ্যা ভাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়েছে। তাহলে এখানে আমাকে যখন বলা হয়েছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমি পি অফ এ ইকুয়াল টু 7 ডিভাইড বাই 30 লিখে দিব, শেষ। বাকিগুলো তোমাদের জন্য এসডাব্লিউ, বাকিগুলো চেষ্টা করলে এখন তোমরা পারবা, বুঝছো। সো তোমার বেসিক্যালি কঠিন কিছু না, যেটা বের করতে বলছে খালি দেখবা কয়টা উপাদান আছে ওইটার, আর নিচে সবসময় মোট, মোট তো দেখা যায় কোশ্চেনই বলে দেওয়া থাকে, সো অত টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই পর্যন্ত যা যা বুঝেছি আশা করি সব বুঝছো তোমরা। ওকে চলো
আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, সেটা হলো এটা। এই ম্যাথটা একটু ভালো একটা ম্যাথ, এই ম্যাথটা একটা চমৎকার ম্যাথ, এই জন্যই ম্যাথটা আনছি। এটা একটা চমৎকার ম্যাথ, এটার মধ্যে তোমার ট্র্যাপে পড়ে যাবে আর কি। দেখি কে কে ট্র্যাপে না পড়ো। কোনো একটা লটারিতে 300টা টিকিট আছে, তো লাবণ্য হলো 20টা টিকিট কিনছে, ফারিহা 30টা, দিনা হলো 25টা টিকিট কিনছে। তোমাকে ভালোভাবে মিশে একটা টিকিট তুমি দুইভাবে তুলবা, খুবই ভালো কথা। তো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত। এখন এখানে হলো অথবা ওয়ার্ডটা আছে, তো এইটা দেখে তো মাথা ঘুরে গেছে, তাই না? ও মাই গড ভাই, কি না কি দিলেন আপনি একটা ম্যাথ, তাই না? কিন্তু আসলে কিন্তু কঠিন না। হ্যাঁ, তো তুমি এভাবে লিখবা লাবণ্য, পি অফ লাবণ্য অথবা দিনার, দিনা, আমি সংক্ষেপে লিখলাম লাবণ্য অথবা দিনা। সো আমরা এখন নিচে আগে লিখবো হলো মোট উপাদান সংখ্যা। সো এটাই হলো প্রবলেমটা করো, যে মোট উপাদান সংখ্যা যখন বললেন ভাই আপনি তখন যোগ করতেন, তাইলে কি আমি 20 + 30 + 25 করবো, কাজ শেষ, এটাই। কিন্তু একটু চিন্তা করো, আমি তোমাকে কি বলছি, সমগ্র ঘটনার মোট উপাদান সংখ্যা। সো ওরা জাস্ট কিনছে ও 20টা, ও 30টা, ও 25টা, বাট টিকিট ছিল আসলে কয়টা? 300টা। তো এইগুলো তো তুমি কনসিডার করবা, কারণ হয়তো অন্য কেউ কিনছে, এমনও তো হইতে পারে অন্য কেউ লটারি জিতছে, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাহলে বেসিক্যালি নিচে সবসময় কি বলছি, মোট, যেটা সবচেয়ে বেশি। তোমার এখানে মোট কত? 300টা, কারণ লটারির টিকিট আছেই 300টা। তো তুমি 300টার মধ্যেই তো একটা চুজ করবা। কি হয় যখন তুমি দোকানে ফাইনাল ড্রটা হয় বা যখন শোগুলাতে ফাইনাল ড্রটা হয়, এটা কি এমন দেখে ও আচ্ছা লাবণ্য, ফারিয়া, দিনা এত কয়টা, মাত্র কয়টা, 75টা টিকিট কিনছে, ঠিক আছে আমি 75টার মধ্যে একটা চুজ করি, এরকম তো না। সকল টিকিটের মধ্যে তুমি একটা তুলবা, তাই না? তাই সকল টিকিট কয়টা? 300টা। তাহলে নিচে কি হবে? 300। এই জিনিসটা অনেকে ভুল করো, এই জন্যই ভাই এখানে নিয়ে আসছে এটা। আর উপরে কি হবে? উপরে ভাই অনুকূল উপাদান সংখ্যা। তো তুমি বলো লাবণ্য অথবা দিনা বলছে, তা লাবণ্যর কাছে কয়টা আছে ভাই? 20টা। দিনার কাছে কয়টা আছে ভাই? 25টা। বাস, তোমাকে যাহা বলা হয়েছে তুমি সেটার অনুকূল ঘটনার উপাদান সংখ্যাটাই উপরে লিখবা। তো আমরা এখানে এটাই লিখছি, লাবণ্যর কাছে 20টা, ওর কাছে আছে 25টা, তাহলে আমার কাছে বেসিক্যালি 45টা হলো কনসিডার করতেছে, আর নিচে হলো মোট। সো মোট হলো আমার 300টা। তো এটা করলে যা আসে অ্যান্সার সেটাই তোমার ফাইনাল অ্যান্সার। এটা করার পরে দেখবা কত আসে অ্যান্সার, দেখবা এটা আসে। ঠিক আছে, ওকে, আশা করি এটা বুঝতে পারছি এবং এটা খুবই ভালো একটা ম্যাথ ছিল। ওকে, যারা এটা বুঝতে পারছো তার মানে তোমার বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা নতুন একটা টপিকে চলে যাচ্ছি। ইংরেজিতে বলা হয় হলো তোমার, এই যে নমুনা ক্ষেত্র ইংরেজিতে বলা হয় তোমার স্যাম্পল স্পেস। ভাইয়া কিন্তু ইংলিশ ভার্সনে পড়ছিলাম, তোমরা অনেকেই জানো না, আমি কিন্তু ক্লাস 1 থেকেই ইংলিশ ভার্সনে পড়ি, বাট আমি স্টিল দেখো আমি কিন্তু বাংলা টার্ম অনেক ভালো বলি, কারণ আমি যখন ইংরেজিগুলো পড়তাম আমি বাংলা টার্মগুলো পড়তাম আর কি, বুঝছো? সো যারা ইংলিশ ভার্সনে আসো তোমরা এটা ভাইবো না যে ইংলিশ শুধুমাত্র ইংলিশই জানি, বাংলা জানার কোনো দরকারই নেই, এটা ভাবার কোনো এটা ভাইবো না। এর চেয়ে চেষ্টা করো ইংরেজি টার্ম তো তুমি জানবা, সিম্পল স্পেস, বাংলাটাও জানিয়ে রাখো, এটা তোমার ফিউচারে কাজে দিবে। বিশ্বাস করো, তুমি যখন অ্যাডমিশনে যাবা বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, ওইখানে তুমি দেখবা যে বাংলা টার্ম যারা জানে তারাই ম্যাক্সিমাম জায়গায় ভালো জায়গায় চান্স পায়, কারণ ইংলিশ কোশ্চেনে অনেক ট্রান্সলেশন ভুল থাকে, অনেক। সো তুমি যদি বাংলা জানো তুমি সবাই থেকে বা একটু ওদের থেকে আগায় থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, নমুনা ক্ষেত্র তৈরির পদ্ধতি। সেখানে দেখো কার্তেশীয় গুণন পদ্ধতি বলা আছে। সো বেসিক্যালি এটা করেই নমুনা ক্ষেত্র তৈরি করে, আমি তোমাকে একটু পরেই দেখাই দিব। তুমি জাস্ট এটা আপাতত মনে রাখো যে নমুনা ক্ষেত্র তৈরি করার জন্যে সার্বজনীন পদ্ধতি হচ্ছে কার্তেশীয় গুণন পদ্ধতি, বা ইংরেজিতে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। ইংরেজিতে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। ওকে, নাইস, চলো এবার একটু ম্যাথ করে ফেলি আমরা। নমুনা ক্ষেত্র তৈরি পদ্ধতি, ঠিক আছে, তোমাদের এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? তো
তুমি একটু নর্মালি চিন্তা করে দেখো, একটা কয়েন তুমি n বার নিক্ষেপ করছো, একটা কয়েন যদি তুমি একবার নিক্ষেপ করো তাইলে কয়টা অপশান পাও তুমি? দুইটা অপশান, হেড অথবা টেল, তাই না? এটা যদি আরেকবার নিক্ষেপ করো তাহলে আরও দুইটা অপশান পাবা। তাহলে আবারও চিন্তা করো, তুমি ফার্স্টে একবার নিক্ষেপ করছো, তোমার কাছে হেড অথবা টেল অপশান আছে, তুমি আবার নিক্ষেপ করছো তাহলে আরও দুইটা অপশান, আবার নিক্ষেপ করছো আরও দুইটা অপশান, তাহলে এমনি দুই 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 করে চলতে আছে। তাহলে ভাই এনটা যদি আমি এভাবে নিক্ষেপ করি তাহলে কয়টা দুই হবে? এনটা দুই হবে। তো এটাকে আমি 2n আকারে লিখতে পারি। তোমার জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হয়েছে, ঠিক আছে? তোমার যদি বুঝতে একটা সমস্যা হয়, নো টেনশন, একটু পরে যখন আমি তোমাদেরকে প্রবাবিলিটি ট্রিটা আঁকে দিব তুমি দেখবে আমার সাথে তোমার মিলে গেছে, ঠিক আছে? আপাতত জাস্ট খাতার মধ্যে লিখে রাখো এবং বিশ্বাস করো যে এটা আসলে 2n। সেমভাবে যদি একটা ছক্কা বার হয় তখন কি হবে বলো? ছক্কার মধ্যে কি হয় ভাই? 6টা অপশান। তাহলে এখন আমি এটা নিক্ষেপ করলাম হলো 3বার, তাহলে 6^3 হবে। বার নিক্ষেপ করলে 6m হবে, ঠিক আছে? আর পরবর্তীতে আরেকটা কঠিন বলছি যে m সংখ্যক ছক্কা আর n সংখ্যক মুদ্রা একসাথে তুমি নিক্ষেপ করছো একত্রে, তখন কি হবে বলো? সিম্পলি জাস্ট আলাদা আলাদা বের করে গুণ দিয়ে দিবা। সো m সংখ্যক ছক্কা মানে হলো 6m আর n সংখ্যক মুদ্রা মানে হলো 2m, এবং দেখো গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, বাস। এগুলো কি বের করলাম? এগুলো নমুনা বিন্দু বের করছি। এখন তোমার কাছে একটা কোশ্চেন আসতেছে যে নমুনা বিন্দু আসলে কোনগুলারে বলতেছেন আপনি, বা নমুনা ক্ষেত্র কোনটারে বলতেছেন, তাই না? সো কোশ্চেন আসা মানে ভেরি গুড। চলেন এবার আমরা ডিটেলসে নমুনা বিন্দুগুলো বের করা শিখি। যেমন এটা একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করছো, ওকে? সো আমরা প্রবাবিলিটি ট্রিটাও আঁকবো, আমরা এখন বেসিক্যালি যে প্রবাবিলিটি ট্রিটাও আঁকবো এবং নমুনা ক্ষেত্র বা এটার ভিতরে নমুনা বিন্দুগুলোও দেখবো। চলো শুরু করি। একটা ছক্কা, সো এখানে বেসিক্যালি ছক্কা আছে, ছক্কা। সো ছক্কা যদি মারো এখান থেকে তোমার এটা আসতে পারে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? সো 1 2 3 4 5 6, 1 2 3 4, এটা আমরা জানি যদিও, এত লেখার দরকার ছিল না, 6। সো জাস্ট তোমাদেরকে দেখাতে চাচ্ছে যে নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র তোমাকে যদি বলা হয় তুমি কীভাবে লিখবা। সো তোমাকে ফার্স্টে দেখাচ্ছি, তোমাকে কোশ্চেনে বলা হলো যে নমুনা ক্ষেত্র লিখো, নমুনা ক্ষেত্র লিখো। তুমি তখন কি লিখবা? তুমি একটা সেকেন্ড ব্রেকেট দিবা এবং সেকেন্ড ব্রেকেটের ভিতরে যেই যে ফাইনাল আউটপুট যে বক্সের মধ্যে যেগুলো লিখছি ওগুলো এখানে লিখবে 1, 2, 3, 4, 5, 6 শেষ। আর নমুনা বিন্দু ভাই কোনগুলা? নমুনা বিন্দুগুলো হলো এগুলা, এভাবে না দিই, এটা দিই। নমুনা বিন্দু হলো 1 2 3 4 5 6। বেসিক্যালি সেকেন্ড ব্রেকেটটা সরায় ফেললে তুমি নমুনা বিন্দুগুলো পাচ্ছ, আর নমুনা ক্ষেত্র বললে তুমি সেকেন্ড ব্রেকেটটা মাস্ট দিবা, মাস্ট সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে। দেখো সেকেন্ড ব্রেকেট ইউজ করছি, ঠিক আছে? আর নমুনা বিন্দু কি ভাই? এই যে এটা একটা নমুনা বিন্দু, এই যে এটা একটা নমুনা বিন্দু, এই যে এটা একটা নমুনা বিন্দু, বুঝছো? সো নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্রের মধ্যে আশা করি পার্থক্য বুঝিতে পারছি তোমাকে, ঠিক আছে? বিন্দুগুলা সেকেন্ড ব্রেকেট দিলেই নমুনা ক্ষেত্র হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা একটা ছক্কা, এত তো এটা সহজ, তোমাকে তো আর এত সহজ দিবে না, বাট স্টিল আমাদের তো প্র্যাকটিস করতেই হবে। চলো না আমরা একটা প্র্যাকটিস করে আসি। সেটা হলো একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলা, তখন 4 আসার সম্ভাবনা কত একটু বের করি। 4 আসার সম্ভাবনা কত বলো? একটু চিন্তা করে দেখো এখানে নমুনা ক্ষেত্রটা, তুমি দেখো তোমার কাছে মোট উপাদান সংখ্যা কয়টা আছে? 6টা। 4 আসার সম্ভাবনা ভাই 4 তো একটা, তাহলে 4 তো একটা আছে ভাই, তাহলে উপরে হবে 1 নিচে হবে 6, ডান। পরবর্তীতে বলছে 4 অথবা 4-এর বেশি, এখন কি হবে বলো? নিচে কি হবে ভাই? নিচে হলো মোট উপাদান সংখ্যা, মোট উপাদান সংখ্যা 6টাই, আর উপরে হলো অনুকূল, তার মানে 4 অথবা 4-এর বেশি। তাহলে 4 অথবা 4-এর বেশি, 4 হইতে পারবে, ইয়েস এটা হইতে পারবে, এটাও হইতে পারবে, এটাও হইতে পারবে। তাহলে বলো অনুকূল উপাদান সংখ্যা ভাই কয়টা হইল? 3টা। 4 অথবা 4-এর বেশি বলছে তো আপনাকে, তাহলে 4 হইতে পারে, 5 হইতে পারে, অথবা 6 হইতে পারে। তো আপনার কাছে কয়টা অপশান আছে? 3টা। তাহলে আপনি এখানে কয়টা লিখবেন? 3টা। আচ্ছা, নেক্সট এখানে বলা হয়েছে 3 দ্বারা বিভাজিত, 3 দ্বারা বিভাজিত, তাহলে নিচে কয়টা ভাই? নিচে হলো মোট উপাদান সংখ্যা, ডান।
এখন 3 দ্বারা বিভাজিত কোনগুলো সেগুলো একটু বের করতে হবে, অথবা অথবা জোড় সংখ্যা সেটাও ধরতে হবে। তাহলে চলো একটু দেখি, আমরা এই সাইডটাতে একটু লিখি যে 1 ছিল, নমুনা বিন্দুগুলো লিখতেছি জাস্ট। এবার দেখি কোনটা কোনটা হইতে পারে আমার। হ্যাঁ চলো, 3 দ্বারা বিভাজিত অথবা জোড় সংখ্যা, এটা কি 3 দ্বারা বিভাজিত? না। এটা কি জোড় সংখ্যা? না, তাহলে এটা বাদ। এটা কি 3 দ্বারা বিভাজিত? না। এটা কি জোড় সংখ্যা? ইয়েস। এটা কি 3 দ্বারা বিভাজিত? ইয়েস। এটা কি 3 দ্বারা বিভাজিত? না। এটা কি জোড় সংখ্যা? হ্যাঁ। এটা কি 3 দ্বারা বিভাজিত? না। এটা কি জোড় সংখ্যা? না। 6 নাম্বারটা দেখো, এটাও কিন্তু জোড় সংখ্যা। তো বেসিক্যালি অথবা মানে কি? অথবা মানে দুইটার একটা হইলেই হয়েছে, দুইটার একটা হইলেই হয়েছে, জোড় সংখ্যা হও অথবা 3 দ্বারা বিভাজিত হও, তাইলেই হবে। তো এখানে দেখো তো কয়টা অপশান পাইলা তুমি? কয়টা টিক আছে? কয়টা? 4টা টিক আছে। তাহলে আমি উপরে কত লিখবো এখন? 4 লিখবো। তাহলে অনুকূল উপাদান সংখ্যা বেসিক্যালি 4 ছিল। আর মোট নিচে কি? মোট তো সবসময় সেমই থাকে, 6। আমার এখানেও 6ই আছে। আচ্ছা, নিচে দেখো তো 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা, এই যে এখন দেখো এবং, সেম ম্যাথই এবং দিয়ে দিছি। পরীক্ষায় তোমার এই দুইটা আসে, এটা আর এটা। অথবা থাকলে কি হবে, এবং থাকলে কি হবে, এই দুইটা বুঝলেই তোমার এই চ্যাপ্টারের অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, 70% ডান হয়ে যাবে। ঠিক আছে? সো দেখো এবং মানে কি, এখানে বলা হয়েছে 3 দ্বারা বিভাজিত হবে, সাথে জোড় সংখ্যা হওয়া লাগবে। তো তুমি সেমভাবে আবার এগুলো লিখবা। চলো 1 2 3 4 5 6। তো তুমি একটা একটা করে চিন্তা করো যে ভাই এটা কি 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা? না ভাই, এটা 3 দ্বারা বিভাজিত না। ভাই এটা কি 3 দ্বারা বিভাজিত? না। এটা কি 3 দ্বারা বিভাজিত? হ্যাঁ। সো 3 দ্বারা বিভাজিত, তার মানে হ্যাঁ একটা চান্স আছে। এবং বলছে তার মানে জোড় সংখ্যা নাকি, এটাও চেক করবা। তো চিন্তা করো তো, এটা কি 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা? এটা তো ভাই জোড় সংখ্যা না, তাহলে এটাও নো। এটা কি 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা? এটা তো ভাই 3 দ্বারা বিভাজিতই না। 5 নাম্বারটা দেখো, 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার কিন্তু 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা। তাহলে কোনটা খালি কারেক্ট হয়েছে? এটা। তাহলে কারেক্ট বা অনুকূল উপাদান সংখ্যা কয়টা ভাই আমার? একটা। আর নিচে হলো মোট উপাদান সংখ্যা 6টা। বুঝছো? সো অথবা এবং, অথবা আর এবং এর মধ্যে পার্থক্যটা আবার একটু ক্লিয়ার করে বলতেছি। অথবার সময় তুমি চেক করবা যে অপশান 1 ট্রু অথবা অপশান 1 ট্রু। একটা ট্রু হইলেই হয়েছে, একটা ট্রু হইলেই হয়েছে, এটা অথবা এটা। ও তুমি এটা, ও না তুমি এটা, ওকে ঠিক আছে আসো। আর এবং এর সময় ওইটা বা প্রত্যেকটা সংখ্যাকে এই দুইটা কন্ডিশনই মানতে হবে, দুইটা কন্ডিশনই মানা লাগবে। এখানে হলে একটা কন্ডিশন মানলেই হয়েছে, এটা মানো অথবা এটা মানো। তোমার একটু ঢিলামি দিচ্ছে আর কি, যে হয় না এখন বাবা মা বলে আসে যে তুই এখন পড়বি নাইলে ঘুমাবি, তো তুমি একটা চুজ করো, আচ্ছা ঠিক আছে আমি ঘুমাবো যাও, অথবা আমি ঠিক আছে আমি পড়াশোনা করব। আবার অনেক সময় যখন রেজাল্টটা দেয় তখন কি বলে, তুই এখন পড়বি নাইলে, আচ্ছা তখন তো নাইলে বলে না, তুই এখন পড়বি এবং কাঁদবি। তো তোমার তখন পড়তে পড়তে কাঁদতে হবে, মানে কাঁদতে কাঁদতে পড়তে হবে। ঠিক আছে? কারণ তখন এছাড়া তোমার কাছে আর কোনো অপশান নেই। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি যে যখন বলে বাবা মা যে তুই এখন পড়বি অথবা ঘুমাবি, আমি একটা করলেই হয়েছে। তো যখন আমারে বলে যে তুই এখন পড়বি এবং কাঁদবি, তো আমার কাঁদতে কাঁদতে পড়া লাগবে, দুইটা কাজই একসাথে করা লাগবে। ঠিক আছে? তো এখন আমরা একটু চিন্তা করি আবার যে পরবর্তী প্রথমে বলা হয়েছে 3 দ্বারা বিভাজিত অথবা জোড় সংখ্যা। দেখবা এটা কি 3 দ্বারা বিভাজিত? না। এটা কি জোড় সংখ্যা? না। তো দুইটাই না হলে ক্রস দিয়ে দিবা। যেমন এটা দেখো, এটা কিন্তু শুধুমাত্র জোড় সংখ্যা, এটা কিন্তু শুধুমাত্র জোড় সংখ্যা। ঠিক আছে? তো একটা কন্ডিশন মানলেই হবে, নো প্রবলেম, অত স্ট্রিক্ট না। একটা কন্ডিশন, এটা যেমন 3 দ্বারা বিভাজিত, এটা যেমন জোড় সংখ্যা, এটা যেমন 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা, দুইটাই মানে। ঠিক আছে, সমস্যা নেই, আমার একটা মানলেই তো হয়েছে, তাই না? যেমন তোমার বলছে যে তুই এখন ঘুমাবি অথবা হলো পড়াশোনা করবি, তো তুমি করছো কি ঘুমাইতে ঘুমাইতে পড়াশোনা করছো, তো তোমার কি তোমার বাবা মা পিটাবে? বলবে তো ভালো ছেলে, বাহ ওরে বললাম শুয়ে থাকতে অথবা পড়াশোনা করতে, ও শুয়ে শুয়ে পড়াশোনা করতেছে, তো ভেরি গুড, চমৎকার, তাই না? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি। আর এবং এর কেসটা কি বলছি, যে তুই এখন কাঁদবি এবং পড়বি, মানে কাঁদতে কাঁদতে তোমার পড়া লাগবে। ঠিক আছে? দুইটাই মানা লাগবে তোমার। হ্যাঁ, যদি যেমন 3 দ্বারা বিভাজিত না, তাহলে চেক করার দরকারই নেই। যেমন এটার ক্ষেত্রে দেখো 3 দ্বারা বিভাজিত না, 3 দ্বারা বিভাজিত না, ও সরি এটা তো 3 দ্বারা বিভাজিত, এটা কিন্তু 3 দ্বারা বিভাজিত,
কিন্তু এটা তো জোড় সংখ্যা না, তাহলে এটা বাদ। সেমভাবে বাকিগুলো কাটছো, কিন্তু এটা দেখো এটা 3 দ্বারাও বিভাজিত, 3 দ্বারাও ভাগ করা যায় এবং জোড় সংখ্যাও। দুইটা কন্ডিশনই মেনটেন করতেছে, এই জন্য ওর কেসে খালি রাইট বা টিক চিহ্নটা দিছি, বাকি সবগুলো কেসে ক্রস হয়ে গেছে আমার। আশা করি একটু চিন্তা করবা এবার, দেন নিজে আবার বাসায় এই দুইটা জিনিস না দেখে করার চেষ্টা করবা, ঠিক আছে? আর যদি স্টিল না বুঝো ব্যাকে একটু টান দাও, আমি এই কথাগুলো অনেকবার বলে ফেলছি, সো টান দিয়ে আবার শুনে নাও কথাটা, দেখবা পেরে গেছো, ঠিক আছে? ওকে, এবার আমরা নতুন আরেকটা জিনিস করব, সেটা হলো দেখো তো দুইটা ছক্কা, 2 ডাইস। 2 ডাইস মানে হলো দুটো ছক্কা। এইটা কিন্তু আঁকা একটু টাফ, ঠিক আছে? কারণ জায়গা হয় না। যেমন তোমাকে একটু জিজ্ঞাসা করি আগে, তোমাদেরকে তো পড়াইছি এটা, দুইটা ছক্কা তুমি যখন নিক্ষেপ করবা তখন তোমার নমুনা বিন্দু কয়টা হবে? নমুনা বিন্দু কয়টা হবে বলছিলাম জানি, যে ভাই প্রথম ছক্কা নিক্ষেপ করলে আপনার কাছে 6টা অপশান থাকে, পরবর্তীতে আপনি আরও 6টা অপশান পাচ্ছেন। তো অনেকে এখানে যোগ করে ফেলো, যোগ করবা না, গুণ করবা। কেন গুণ করবে এটাও দেখাচ্ছি একটু পরে। দেখো নমুনা বিন্দু, নমুনা বিন্দু, এই দেখি কুকুর ঘেউ ঘেউ করে। তো 6 × 6, আর তোমাদেরকে লিখেছিলাম হলো এভাবে 6-এর উপর 2, তো এটা কি 6 6 36। এই রে, এখানে তো আঁকতে আমার জান বের হয়ে যাবে, এতগুলো আমি আঁকবো কেমনে? হ্যাঁ, তো দেখো প্রথম ছক্কা, সেখানে 1 2 3 4 5 6, দেখো 36টা নমুনা বিন্দু হবে, বুঝতেছো? অনেক, এতগুলো তো রাখার জায়গা নাই আমার। এই যে 1 2 3 4 5 6। এবার দ্বিতীয় ছক্কা, দুইটা ছক্কা বলছো তো, তাহলে সেকেন্ড ছক্কা, বা এখানে লিখি সেকেন্ড ছক্কা। এই যে সেকেন্ড ছক্কা, এইভাবে তোমরা সবগুলোতে সেকেন্ড ছক্কা লিখবা, ঠিক আছে? আমি প্রত্যেকটাতে লিখলাম না, আমি তোমাকে একটা বের করে দেখাবো। টেনশন করার কোনো কারণ নেই, পরীক্ষা যদি এটা দেয়, পরীক্ষাটা নর্মালি দেয় না কারণ এটা অনেক বড়, এমনকি তোমার খাতার পেজের মধ্যে আঁটবে না, বাট স্টিল দিলে যেভাবে আঁকাচ্ছি আমি একটা সুন্দর করে এঁকে দিব, তুমি বাকিগুলো আঁকবা। হ্যাঁ, যেমন এই যে প্রথম ছক্কায় 1 পাইছো, সেকেন্ড ছক্কা থেকে কিন্তু আরও 6টা অপশান আছে, তো এখান থেকে আরও 6টা বের করো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6। তাহলে এখন দেখো, এখন হলো আমি বক্সগুলো ফিল আপ করবো, তোমাকে কিন্তু এই বক্সগুলাই ফলো করতে বলছিলাম, মনে পড়ে? এই যে বক্সগুলো, এই লাস্টের এই বক্সগুলোই তোমার বেসিক্যালি নমুনা বিন্দু, এই লাস্টের এই বক্সগুলোই তোমার নমুনা বিন্দু, মানে এটা দিয়ে সব কাজ করি আমরা। যেমন এই কেসে দেখো বক্সটার মান কি হবে বলো, যে 1 এরপর 1, তার মানে কি 1 1 হবে, পরবর্তীটাতে 1 এবং 2, তাহলে 1 2 হবে। তাহলে দেখবা তুমি একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ, দেখো 1 1 বা 1 1 লিখি, হ্যাঁ, পরবর্তীতে 1 2 হবে, পরবর্তীতে 1 3 হবে, পরবর্তীতে 1 4 হবে, পরবর্তীতে 1 5 হবে, পরবর্তীতে 1 6 হবে। দেখছেন মেলে জিনিস, একটা প্যাটার্ন দেখতেছো? তাহলে পরবর্তীতে এই কেসে কী হবে ভাই, এখানে 2 আছে, তাই না? এখানে 2 আছে, তাহলে এখান থেকেও আবার কি হবে, সেমভাবে বলছি কি এরকমভাবে বের করে দাও, এখানে বের করে দাও। তাহলে যে 1 2 3 4 5 6, তোমরা একটু কমা দিও, হ্যাঁ, কমা দিলে বুঝতে সুবিধা হবে, নাহলে আমরা এলোমেলো করে ফেলবা, বাবা যেটা 15 হয়ে গেছে, এটা তো 15 না, 1,1 বেসিক্যালি। হ্যাঁ, যেমন এই কেসে বা এখানে 2, পরবর্তীতে 1, তারপর 2 2 2 3 2 4, তাহলে দেখো তো এখানে কী হবে, 2,1 2,2 2,3 2,4 2,5 2,6। তাহলে এখন সেমভাবে তোমরা বাকিগুলোর ক্ষেত্রে পারবা না, যে 3-এর থেকে কী হবে 3,1 3,2 3,4 3 3,4, সেমভাবে 4-এর ক্ষেত্রে 5-এর ক্ষেত্রে 6-এর ক্ষেত্রে। সো এরকমভাবে কয়টা নমুনা বিন্দু আসবে, 36টা। সো ফিগার আঁকার পরে চেক করে দেখবা যে 36টা আসলে আসছে নাকি না, যদি আসে তার মানে পাক্কা তুমি পারছো, ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি পরীক্ষায় যদি তোমার হাতে সময় থাকে তুমি পুরোটা আঁকবা, আর যদি হাতে সময় না থাকে তাহলে তো দরকার নেই। দরকার আছে বলো? দরকার নেই, আমরা জানি কেমনে নমুনা ক্ষেত্র বের করতে হয়। সো আমি ডিরেক্ট নমুনা ক্ষেত্রটা লিখে দিব, যে নমুনা ক্ষেত্র, ডিরেক্ট নমুনা ক্ষেত্রটা লিখে দিবা,
বুঝছো? এরপর সব ম্যাথ করে ফেলবা, কারণ স্যাররা ওটা জানে আসলে যে রাখতে অনেক টাইম যাবে। ঠিক আছে? সো স্যার যদি কোশ্চেনে বলে দেয় যে দুটো ছক্কার তুমি প্রবাবিলিটি ট্রি আঁকো, দেন আঁকো, ঠিক আছে, বাট তোমার হাতে যদি সময় একদমই না থাকে তো তখন তোমার কি দরকার রিস্ক নেওয়ার? হ্যাঁ, তখন তুমি ডিরেক্ট নমুনা ক্ষেত্রে লিখে দিবা, দেখবা স্যাররা আশা করি কাটবেন না। হ্যাঁ, আর যদি হাতে সময় পাও তাহলে তো অবশ্যই আঁকবা, যারা 100তে 100 পাইতে চাও আর কি। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আমি এখন একটা একটা করে নমুনা ক্ষেত্রগুলো লিখে ফেলি। বলতো কি হবে ভাই? নমুনা ক্ষেত্র হলে সব সময় সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এবার লিখে শুরু করেন 1,1, 1,2, 1,3, 1,4, 1,5, 1,6। এবার কি 2 থেকে শুরু করব। বুঝেছেন আপনারা? জীবনে এরকম অনেক সময় আসবে যে মনে হবে যে পড়াশোনা না করে একটু ঘুমাই, খেলাধুলা করি। কিন্তু খেলাধুলা যদি এখন করো, পরীক্ষায় যে মারাটা খাবা, তখন কি হবে বলো? তখন যাতে আনন্দ করতে পারো তার জন্য কিন্তু এই কষ্টগুলো। তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি, এতে কি আমার লাভ বলো? এতে তো আমার লাভ নেই, এগুলো তো ফ্রি ক্লাস টাইপ। আবার অনেকে দেখা যায় এই ক্লাসগুলো করে অনেকের উপকার হয়ে যায়, তাই না বলো? তুমি এই উপকারটা নিবা নাকি নিবা না, এটা তোমার হাতে। এই সেম ক্লাস করিয়ে দেখবা অনেকে 100তে 100 পেয়ে গেছে, আবার অনেকেই দেখবা পরীক্ষায় ভুল করে ফেলেছে। ঠিক আছে? তো কষ্ট যত বেশি করবা ফিউচারে তত ভালো রেজাল্ট করতে পারবা। আর রেজাল্ট ভালো করলে কি হয়, কি হয় এটা তো জানো, এটা তো বলার দরকার নেই, তাই না? নাকি চেঞ্জ হয়ে গেছে এখন আবার সব কিছু ভাই? তোমরা তো আলফা জেনারেশন মনে হয়। নেন সবগুলো লিখে দিছি, দেখছো কত সুন্দর না, ইজি না লিখা? প্যাটার্নটা দেখাইছি তোমারে, দেখো সবগুলা সেম। খালি দেখো যে 1,1, 2, 1,2, 1,3, পরবর্তীতে খালি 2,1, 2,2, 3,1, 3,2, 4,1, 4,2। বুঝছো? তো এই যে নমুনা ক্ষেত্রে লিখা শেষ। এখন তোমার কাছে কোশ্চেন আমার, সেটা হলো এগুলা যে সমষ্টি 8 আসার সম্ভাবনা কত? সমষ্টি 8 আসার সম্ভাবনা কত? তুমি আগে দেখো যে মোট কয়টা উপাদান আছে। ভাই মোট হলো 36টা উপাদান আছে, 36টা। বুঝছো? তুমি দেখো, আমি তোমাকে বলছিলাম কিন্তু নমুনা বিন্দু 36টা হবে, তুমি গুণে দেখো এখানে কয়টা আছে, তুমি দেখবে 36টাই আছে। আচ্ছা, তোমাকে যখন বলছে সমষ্টি 8 আসার সম্ভাবনা, এটা মানে বেসিক্যালি করতেছে হলো যে দেখেন তো এই দুইটা সংখ্যা যোগ করলে কি 8 হয়? না। কোন দুইটা সংখ্যা যোগ করলে 8 হয় দেখি তো? এটা কোনো 8 নাই, এখানেও নাই, 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 ইয়াস এখানে আছে। দেখো এই দুইটা সংখ্যা যোগ করো তো 8 আসে, তাহলে একটা পাইলাম, যে একটা অনুকূল উপাদান একটা পাইলাম। তারপর এখানে দেখি না 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 না, এই যে আর একটা পাইছি, 2টা। ওকে, পরবর্তীতে 3টা, 4টা, 5টা। দেখেন, সো বেসিক্যালি আমি আবার দাগায় দিচ্ছি যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা অনুকূল উপাদান সংখ্যা যাদের যোগফল 8 আসে। এই দুটো জিনিস যোগ করো, দেখবা 8 আসে। তাহলে আমি উপরে কত লিখবো ভাই? 5 লিখবো। উপরে কত লিখবো ভাই? 5। দেখছো? তো তোমার নমুনা ক্ষেত্র বের করতে পারলে ম্যাথ কিন্তু সব ইজি, দুধ ভাত। যেমন সমষ্টি 7-এর বেশি পারবা না এখন বের করতে? যোগ করে দেখবা। যেমন দেখো দুটো ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা কত, এটা তোমাকে করাই দিচ্ছি। নিচে হলো 36, দুইটা ছক্কাতে একই ফল মানে কি? 1,1, 2,2, 3,3, এইগুলোই মিন করা হয়েছে। বুঝছো? যেমন প্রথমবারেও তুমি 1 পাইছো, পরের বারেও 1 পাইছো, তাহলে একটা অপশান, 2টা অপশান, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে ভাই অনুকূল উপাদান সংখ্যা এখন কয়টা? 6টা। ঠিক আছে? তোমাদেরকে যে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আমাদের স্কুলে কিন্তু না পারলে সেই লেভেলের বেতার বাড়ি দিত, আর সিটি পরীক্ষা তো পুরো আন্ডা বসাই দিত। তো এইসব জিনিস নিজে নিজে বুঝতে হইতো আর কি। বুঝছো? তোমাদের বইয়ের থেকে যদি অত কষ্ট করে বুঝা না লাগে, এই জন্যে ভাইয়া যত টাইপের ম্যাথ হয় সব একসাথে গুছিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তুমি জাস্ট পরীক্ষা হোক, তোমার অর্ধবার্ষিকী, ফাইনাল পরীক্ষা, যেখানেই হোক জাস্ট ক্লাসটা করে যাবা। ক্লাস নোটও দিয়ে দিচ্ছি, ক্লাস নোট দরকার হলে রেখে যাবা যদি হাতে সময় না থাকে। চাই যাতে তোমরা জাস্ট একটু ভালো করো, এতটুকুই চাওয়া। বুঝছো?
তুমি ভালো করলে আমার কাছেই ভালো লাগবে, ঠিক আছে? সো চেষ্টা করবা ভাইয়ার এই কষ্টটাকে একটু সার্থক করার জন্যে, ওকে? কারণ রাত বাজে, মনে করো ভালোই রাত এখন আসলে, বাট এই রাতের মধ্যেও চারপাশে কুকুর টুকুর ডাকতেছে, কিন্তু একটু পরে মাঝে মাঝে এরকম হয়, বুঝছো? এরকম একবার হয়েছিল তোমাদের বড় ভাইয়াদের এইচএসিতে আমি শ্যুট করতেছিলাম, রাত বাজে 2:30, তখন বাসায় বসে শ্যুট করতেছিলাম। পাশের রুমে দরজা খোলার শব্দ শুনি আমি, কিন্তু ওইখানে কেউ থাকারই কথা না, রুমে কেউ থাকার কথা না, হয়তো বাতাসের শব্দ আসছে, বাট যাই হোক। বাট পরে তার সাহস করে ওই রুমে যাইতে পারিনি। সো অনেকে কিন্তু ভূতের ভয় পাই না? তোমরাও মনে হয় ভূতের ভয় পাও, অবশ্য আমার মনে হয় না পাও, তোমরা তো এখনো বড় হয়ে গিয়েছো, আলফা জেনারেশন, তোমরা ভূত টুতে বিশ্বাস করো না, না বিশ্বাস করলেই ভালো। বাট আমার দাদু একবার এরকম হয়েছিল যে ওই টাইমে গ্রামের দিকে বাঁশ বাগান টাইপের থাকতো, বাঁশ বাগান, বুঝছো? সো সন্ধ্যার পরে কবরস্থান ছিল, বাঁশ বাগান পাশাপাশি ছিল, তো মাঝখান দিয়ে কখনোই যাইতে পারতো না, এত ভয় লাগতো আর কি সবাই। বাট স্টিল আমার দাদুর আর কি একটা খুবই জরুরি কাজে শহর থেকে গ্রামে আসতে একটু টাইম লেগে গেছিলো, তো ধরো 10টা বাজে, রাত 10টা বা 9টা, তো ওই টাইমে দাদু বলে নাকি হঠাৎ করে উনি সামনে দেখে বিশাল আকৃতির এক ভূত আর কি সামনে আসছে ওনার, যে আমার পায়ের নিচ দিয়ে যা। তখনকার দিনে এটা হইতো, কেন পায়ের নিচ দিয়ে গেলে ভূত কী করে, ধরো এরকম পায়ের নিচে তোমার আছে, তুমি এখান দিয়ে গেলে ভূত হলো পাটাকে বন্ধ করে দিত, তো তোমার গলার মধ্যে পুরো চাপ পড়তো আর তুমি মারা যেতে আর কি। সো দাদু তো বুঝছে যে এই জিনিস তো এখন করা যাবে না, বুঝছো? সো তখন দাদু কী করছে, এটা তো তোমরা জানো যে ইউরিন ওয়াটার এক ধরনের, কি বলে এটাকে, ভূতরা আর কি ভয় পায়, তো চারপাশে ঘুরেই পুরো ইউরিন করে দিছে আর কি। সো ভূত আর নাকি এরপর ভিতরে আর আসতে পারেনি, তো পুরা রাত দাদু ওই গোল্লাটার ভিতরে আর কি বসেছিল আর কি। সো আমি যখন শুনছিলাম ছোটোবেলায় আর কি, তখন অ্যাকচুয়ালি ভয় পেয়েছিলাম যে আসলে কি ভূত আছে, যদি আমি এখনও দেখি নাই। আচ্ছা না, আমি একবার দেখছিলাম, বুঝছো? এটা আরেকটা ক্লাসে বলবো, ঘটনা আমার সাথে ঘটছিল আর কি ছোটোবেলায়। আচ্ছা চলো আমরা এবার নতুন ম্যাথে ব্যাক করি। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা ছক্কা নিক্ষেপ করছি, 2টা ছক্কা নিক্ষেপ করছি, তাই না? এখানে সেমভাবে কি বলা হয়েছে, 3টা নিরপেক্ষ মুদ্রা একই সাথে নিক্ষেপ করো। সো আমরা এখন মুদ্রা দিয়ে একটা ম্যাথ করব, ঠিক আছে? তারপর বাকিটা তোমাদেরকে রেজিস্টারগুলো দিয়ে দিব। সো 3টা মুদ্রা মানে কি ভাই? ধরো প্রথম মুদ্রার পিঠ, সো কী কী অপশান আসতে পারে? হেড অথবা টেল, হেড টেল। আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করি, 3টা নিরপেক্ষ মুদ্রা যখন তুমি নিক্ষেপ করতেছো ভাই, আমার নমুনা বিন্দু কয়টা হইতে পারে? চিন্তা করে দেখো, প্রথমবার নিক্ষেপ করলে 2টা, পরের বারে আরও 2টা, পরের বারে আরও 2টা। আমি তোমাকে বলছিলাম যোগ করবে না, গুণ করবা, তাহলে 2 গুণ 2 গুণ 2 কয়টা হয়? 8টা হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। তাহলে সেকেন্ড মুদ্রার বা দ্বিতীয় মুদ্রা তোমরা বাংলায় লিখো, হ্যাঁ, বা ইংরেজিতে যারা আসো সেকেন্ড কয়েন লিখলেই হয়েছে। তো আমি সেকেন্ড কয়েন লিখলাম, সেকেন্ড কয়েন ইংরেজিতে লিখা, বুঝছো? ইজি, কম ওয়ার্ড লিখা লাগে। তো হেড টেল, এটা হলো হেড, এটা হলো টেল। এবার তৃতীয় মুদ্রা আরেকটা আছে, তাহলে থার্ড কয়েন, তৃতীয় 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 তৃতীয়। সো এটা 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 এটা, নাইস। সো এখানে আবার সেমভাবে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। তাহলে ফাইনাল এখন জিনিসগুলো লিখে ফেলি। দেখো এখান থেকে হেড হেড হেড, তাহলে 3টাই এইচ, এই হলো একটা। পরবর্তীতে হেড হেড টেল। তুমি জাস্ট এগুলো কেমনে হইতেছে, এগুলো কিন্তু অত কঠিন কিছু না, হ্যাঁ। এই দেখো তুমি হাঁটো, যে হেড হেড টেল, দেখছো? তো এখানে এটাই লিখছে, দেখো যে এইচ এইচ টি, তো এইচ এইচ টি লিখছি। সেমভাবে এটা চিন্তা করো, এটা এটা এখানে কী লিখবো বলো তো? তুমি দেখো এইচ পাইছো, পরবর্তী টি পাইছো, পরবর্তীতে এইচ পাইছো, তখনই তো এই জায়গাটায় আসছো। তুমি জাস্ট কী বলে, পথটা একটু ফলো করবা, পথ অনুযায়ী যাবা। এই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পথ তো শেষ হচ্ছে না। দেন করে দিয়েছি, টি টি টি, ওকে ডান। সো মোটামুটি সবগুলোই ভাইয়া লিখে দিয়েছি তোমাদের জন্যে, বাড়ির কাজ না দিয়ে সব লিখে দিয়েছি। আপনারা বাসায় একবার চেষ্টা করবেন, দেন দেখবেন এই যে আমার নমুনা বিন্দুগুলোর সাথে মিলে কিনা আপনার, ঠিক আছে? ওকে, পরীক্ষা এভাবে সুন্দরভাবে তোমরা
এঁকে ফেলবা। নেক্সট এখানে কিছু ম্যাথ আছে, চলো এই ম্যাথগুলো এবার একটু আমরা করে ফেলি, দেন আমাদের এই মুদ্রা টুদ্রা ম্যাথ শেষ হয়ে যাবে। এটাই আমাদের এই ছক্কা মুদ্রার লাস্ট ম্যাথ। দেখো বলা হয়েছে টি অপেক্ষা অধিক 6 আসার সম্ভাবনা কত। মানে তোমার বেসিক্যালি প্রত্যেকটা নমুনা বিন্দুতে যাবা এবং দেখবা টি এর থেকে এইচের কি বলে সংখ্যা বেশি কয়টায়, তাকে আমি নিচে সবসময় লিখে ফেলি মোট উপাদান সংখ্যা। মোট উপাদান সংখ্যা হলো 8, সবগুলোতে আমি লিখে ফেলি 8, সবগুলোতে লিখে ফেলি 8। আচ্ছা এটাও লিখে দিই, দাঁড়াও, এটাও লিখে ফেলি, নিচে লিখলাম 8, আর এটাও লিখে ফেলি, নিচে লিখলাম 8। এবার একটা একটা করে খালি বের করব সব। দেখি টি অপেক্ষা অধিক হলো 6, দেখি এখানে একটু দেখি ভাই, এখানে টি আছে কয়টা, 0টা, এইচ আছে কয়টা, 3টা। তাহলে এটাকে আমি কনসিডার করব, ইয়েস, কারণ এইচের সংখ্যা বেশি। আচ্ছা এখানে দেখো তো টি আছে একটা, এইচ আছে 2টা, তার মানে ইয়েস এটাও কারেক্ট, 2টা হইল, 2টা। তারপর টি এখানে একটা আছে, এইচ হলো 2টা আছে, তাহলে এটাও কারেক্ট। এইখানে দেখো তো এখানে কিন্তু টি এর সংখ্যা বেশি এইচের থেকে, তাহলে এটা কিন্তু হবে না। এখানে দেখো তো এখানে আবার এইচ বেশি, তাহলে এটা হবে। এটা দেখো এখানে টি এর সংখ্যা বেশি, তাহলে এটা হবে না। এখানে টি এর সংখ্যা বেশি, হবে না। এখানে টি এর সংখ্যা বেশি, হবে না। তাহলে অ্যান্সার কয়টা, সরি অপশান ফাইনালি কয়টা পাইলাম, অনুকূল 4টা। অনুকূল কয়টা পাইলাম, 4টা। পরবর্তী বড় জোর একটা এইচ এর সম্ভাবনা। এটা মানে হলো বড় জোর ওয়ার্ডটা মিনিং হইল ম্যাক্সিমাম হইতে পারবে এতটা সংখ্যা। যেমন এই কেসে বলা হয়েছে ম্যাক্সিমাম একটা এইচ আসতে পারবে। ওকে, ম্যাক্সিমাম, তার মানে এইচ যদি না আসে, মানে 0টা এইচ আসে, এটাও অ্যালাউড। আবারও বলি, কথাটা হলো তোমাকে যদি বলা হয় বড় জোর 2টা এইচ, এটা মানে কি, এটা মানে হলো ভাই কোনো এইচ নাই, 0টা এইচ, এটাও অ্যালাউড, এটা ওকে। একটা এইচ যদি থাকে জাস্ট, তাও অ্যালাউড। 2টা এইচ যদি থাকে তাও অ্যালাউড, কিন্তু 2-এর থেকে বেশি হইতে পারবে না। ধরো 3টা এসে পড়লো, 3টা এইচ, এটা অ্যালাউড না, এটা কিন্তু অ্যালাউড না। সো বড়টা এখানে বলছে বড় জোর একটা এইচ, তার মানে তুমি দেখবা যে 1-এর থেকে যদি বেশি না হয়, যেমন এখানে দেখো 1-এর থেকে বেশি, তাহলে হবে না। এটা 1-এর থেকে বেশি, তাহলে হবে না। 1-এর থেকে বেশি, কিন্তু এইচের সংখ্যা 1-এর থেকে বেশি, হবে না। এটা কি 1-এর থেকে বেশি, না, তাহলে এটা কারেক্ট, একটা হইলো আমার। এটা কি 1-এর থেকে বেশি এইচের সংখ্যা, ইয়েস, তাহলে বাদ। 1-এর থেকে বেশি, ও না 1 আছে, তাহলে ওকে ফাইন। এটা দেখো তো একটা আছে, তাহলে এটাও ওকে। এখানে দেখো তো ভাই, এখানে তো এইচ 0টা হলে সমস্যা নাই তো, বলছে যে বড় জোর একটা, তো এটার থেকে কম হইলে তো নো প্রবলেম, ঠিক আছে। সো এখানে কিন্তু কোনো এইচই নেই, সো ওকে, নো প্রবলেম। তাহলে কয়টা আসলো, ভুলে গেছি, দাঁড়াও আবার এটা দেখি। হবে না, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট। ও 4টা আসছে, দেখো 4টা আসছে, টিক দিয়ে দিছি। তাহলে কয়েকটা হবে এখানে, 4টা আসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এখন দেখো, এখন না বড় জোরের জায়গায় কমপক্ষে একটা এইচ বলছে। কমপক্ষে একটা এইচ মানে কি, মিনিমাম একটা হওয়া লাগবেই। ওকে, এর থেকে বেশি হলে নো প্রবলেম, এর থেকে বেশি হলে আরও ভালো, ঠিক আছে। সো মিনিমাম একটা এইচ থাকলেই হয়েছে, মিনিমাম একটা এইচ, ফাইন। মিনিমাম একটা এইচ, 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 মিনিমাম একটা এইচ। এখানে দেখো একটাও এইচ নেই, তো এটা বাদ। তাহলে কয়টা হলো টিক, হলুদ কালারের টিক কয়টা, 7টা। তাহলে কয়টা, 7টা। সো তোমার বেসিক্যালি নমুনা ক্ষেত্র বের করবা, এরপর জাস্ট কথার মারপ্যাচ, বড় জোর ওয়ার্ডটার মিনিং কি আর কমপক্ষে ওয়ার্ডটার মিনিং কি, এগুলা এসকিউতেও আসে, এমসিকিউতেও আসে। সো এটা একটু খেয়াল করবা, হ্যাঁ। আর ফাইনালি হলো ভাই একই ফলাফল আসার সম্ভাবনা। এটা আসলে তোমার এই জায়গার ম্যাথ না, এটা হলো আগে একটা ম্যাথ ছিল না, ওইটার কোশ্চেনটা এখানে এসে পড়ছে, 2টা ছক্কার করতে ছিল যেটা আর কি, বুঝছো। আমি এটা কেটে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, ওকে ফাইন। সো নেন, টি অপেক্ষা অধিকবার কেমনে বের করে সেটা শিখেছি। বড় জোর আর কম পক্ষে, এই 2টা ওয়ার্ডের মিনিং আশা করে বুঝতে পারছি। বড় জোর মানে কি ভাই, এটা ম্যাক্স, এর চেয়ে কম হইলে নো প্রবলেম, ফাইন, বেশি হওয়া যাবে না। আর কমপক্ষে ওয়ার্ডটার মিনিং কি ভাই, কমপক্ষে এতটুকু হওয়া লাগবে, এর থেকে বেশি হইলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো বেসিক্যালি একটার উল্টা আর কি, ঠিক আছে, একটার উল্টা আর কি। আচ্ছা, এটা হলো আমরা আপনাদেরকে এখন একটু এসডাব্লিউ দিয়ে দিব,
আপনারা একটু কষ্ট করে বাসায় চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হলো বেসিক্যালি একটা নিরপেক্ষ ছয় ও একটা মুদ্রা, ঠিক আছে? সো বাসায় একটু চেষ্টা করবো, হ্যাঁ। ছক্কা হলে কি 1 2 3 4 5 6, এর প্রত্যেকটা থেকে মুদ্রা বের করবা, হেড টেল হেড টেল হেড টেল। একটু চিন্তা করে দেখি তো এখানে নমুনা বিন্দু কয়টা হবে? কি বলছিলাম ভাই, 6টা হলো। ছক্কা কয়টা আছে? ছক্কা হলো একটা, মুদ্রা হলো একটা, তাহলে 6 2 12। তাহলে নমুনা বিন্দু তুমি যদি দেখো 12টা বের করতে পারছো, তার মানে ভাবা তুমি পারফেক্ট, তুমি কারেক্টই আছো, হ্যাঁ, ঠিক আছে? সো এটা বাসায় একটু চেষ্টা করবা। ওকে, এবার এমসিকিউর জন্য কিছু ফর্মুলা দেখাবো, এগুলো এমসিকিউর জন্য লাগে বেসিক্যালি। সেটা হলো দুইটি বর্জনশীল ঘটনা আর অবর্জনশীল ঘটনা, এই দুটো আসলে মানে কি? এখানে বাবা ডেফিনেশনটা লিখে রাখছে যে বর্জনশীল ঘটনা, ইংরেজিতে লেখা আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, হ্যাঁ। এটা বেসিক্যালি মিন করা হয় হলো যখন তাদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে না। আর অবর্জনশীল হলো তাদের মধ্যে যদি কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে, যেমন এখানে বলা হয়েছে যে হ্যাঁ, এই যে অবশ্যই সাধারণ নমুনা বিন্দু থাকবে। সো এটি হলো সিম্পল পার্থক্য, নামের মধ্যেই আছে। বর্জনশীলে সাধারণ নমুনা বিন্দু থাকবে না, কোনো কমন পয়েন্ট কিছু থাকবে না। অবর্জনশীলে সাধারণ নমুনা বিন্দু থাকবে। সো আমি ফিগারটাও এঁকে দিচ্ছি, যেমন এটা হলো তোমার বর্জনশীল, এই হলো তোমার বর্জনশীল। এবার অবর্জনশীলটাও এঁকে ফেলি। অবর্জনশীলটা হলো এই একটা এবং এইখানে আরেকটা, এই যে এদের মধ্যে দেখো কমন পার্ট আছে, বুঝছো? তো ফিগার দেখো আশা করি এখন বুঝতে পারবে। এটা হলো এ দিলাম, এটা হলো বি দিলাম, এই যে দেখো কমন পার্ট। আর এখানে কি, এটা হলো এ, এটা হলো বি, এখানে দেখো কোনো কমন কিছু নাই, ঠিক আছে? সো ফর্মুলাটা দেখলে তুমি বুঝবা যে পি অফ এ ইউনিয়ন বি হলো পি অফ এ প্লাস পি অফ বি। আর এটার ফর্মুলাতে খালি এই জিনিসটা এক্সট্রা, এটা হলো বেসিক্যালি এই কমন পার্টটাকে বিয়োগ করতেছে, ঠিক আছে? জাস্ট কমন পার্টটাকে বিয়োগ করতে, তোমার জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হয়েছে। এটা তোমার দরকার জাস্ট এমসিকিউর জন্য। তোমাকে বলা হবে, আমি বলে দিচ্ছি, বলা হবে পি অফ এ ইকুয়াল টু হলো 20, পি অফ বি ইকুয়াল টু 20 কেন বলছি, 1/20 বলি, 1/20, পি অফ বি ইকুয়াল টু ধরলাম 3/20, এবং তোমাকে বলা হবে পি অফ এটা ইকুয়াল টু হলো 2/10। তো তোমারে বললে সাপোজ পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত, বুঝছো? আমি কিন্তু ডেটাগুলো বানায় লিখছি, সো আপাতত জাস্ট ফর্মুলা দেখানোর জন্য ডেটাগুলো বানায় লিখছি। অনেক সময় এমন হতে পারে যে ডেটা কোনো মেক সেন্স করতেছে না আর কি, যে একটার থেকে এটা বড় হওয়ার কথা না, বাট ভাই আপনি বড় দিচ্ছেন, বুঝছো? সো এটা বানায় লিখছি, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ডেটাকে আমার তুমি জাস্ট ফর্মুলার মধ্যে বসাবা, দেখবা অ্যান্সার কত আসে। দেখি অ্যান্সার কত আসে। বাহ, চমৎকার, এমন অ্যান্সার বানাইছি আমার অ্যান্সার 0 আসতেছে। তো যাই হোক, 0 আসলে 0, আমার অ্যান্সার আসতেছিল 0। কি বলবো, কাকতালীয় ব্যাপার স্যাপার, এত কিছু থাকতে 0ই আসছে আমার। যাই হোক, ঠিক আছে? সো আমার হলো এটা 0। পরীক্ষাতে এই যে এইগুলো হলো এমসিকিউ তো দিয়ে দেয়, সো এমসিকিউর জন্য জাস্ট মনে রাখলেই হয়েছে। ওকে, আর ব্রড কোশ্চেনে কী আছে এগুলো তো সব পড়াই দিছি। চলেন এবার আমরা আরেকটা ফর্মুলা পড়বো, সেটা হলো দুটি অনির্ভরশীল ঘটনার সম্ভাবনা। ফর্মুলাটা হলো পি অফ এ গুণ পি অফ বি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার সিকিউতেও লাগবে। একটু পরে দেখাচ্ছি একটা ম্যাথ, সবচেয়ে কমন ম্যাথ তারা দেখাচ্ছি। এই যে এটা ট্রেন ও বাসের ম্যাথ, পরীক্ষা দেখবা এই ম্যাথ অনেক আসে, ট্রেন ও বাসের ম্যাথ। এটাই বেসিক্যালি তোমার একটু আগে যে কনসেপ্টটা পড়াইছি না, যে অনির্ভরশীল ঘটনা, এটাই মিন করে। অনির্ভরশীল বেসিক্যালি মিন করে হলো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। ইংরেজিতে বলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এরকম অনেক সময় কিন্তু হয় আমাদের, যে তুমি ট্রেনে যাবা ঢাকা থেকে চিটাগং, যাইতে পারো, চিটাগং থেকে তুমি সিলেটে বাসে যাবা, এই দুইটার মধ্যে কোনো সম্পর্কই নেই। এরকম হয় কিন্তু আমাদের, যে সকাল 7টায় আমি ঘুমের থেকে উঠবো আর 8টার দিকে আমার টিউশনই আছে, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই। তুমি সকাল 7টায় ঘুম থেকে উঠলেও টিউশনিতে যাবা, ঘুম থেকে না উঠলেও দেখা যাবে টিউশনিতে যাবা, বুঝছো? যদি এটা পসিবল না, ঘুম থেকে তোমার উঠাই লাগবে। খুবই বাজে একটা এক্সাম্পল দিছি, তাই না? খুবই বাজে এক্সাম্পল দিছি, ঘুম থেকে না উঠে টিউশনিতে কেমনে যাবো? ধরো একটা ভালো এক্সাম্পল বলি, মাত্র যে ম্যাথটা দেখাচ্ছি না, ওইটাই ভালো এক্সাম্পল, ওইটাতেই দেখাচ্ছি অনির্ভরশীল ঘটনা। যেমন এটার ক্ষেত্রে দেখো, কোনো একজন লোক
সিলেট হতে ঢাকায় ট্রেনে যাবে, সেটা সম্ভাবনা দেওয়া আছে, এবং ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা সেটা দেওয়া আছে। তো তোমাকে বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করবা। সো প্রবাবিলিটি ট্রি আগে রাখতে হবে আমাদের। দেন লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুর থেকে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। সো দেখো, একটু চিন্তা করে দেখো, সিলেট থেকে ঢাকায় ট্রেনে গেছো, এরপর তুমি ঢাকা থেকে রংপুর বাসে যেতে পারো, পারো না? পারো তো, কোনো সমস্যা আছে না। আবার চিন্তা করো, সিলেট থেকে তুমি ঢাকায় ট্রেনে যাও নাই, স্টিল কিন্তু তুমি ঢাকা থেকে রংপুরে বাসে যেতে পারো, পারো না? তোমার কেউ আটকাবে? তোমার বলবে কি, এই ভাই তুমি ট্রেনে আসো নাই, তো তোমার আমি বাসে উঠতে দিব না এখন। অথবা ভাই তুমি ট্রেনে আসছো, তোমার বাসে উঠতে দিব না আমি এখন, কেউ বলবে? না, কারণ দুইটা আলাদা ঘটনা, দুইটা নির্ভরশীল না। এগুলা কি বলা হচ্ছে? অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, ওরা স্বাধীন। সো একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্কই নেই বেসিক্যালি। এরকম কেসে আমরা কী করি? গুণ দিই। তো আমরা এখনও গুণই দিব। তো আশা করি বুঝতে পারছি কেন আমরা আসলে গুণ দিই। চলো প্রবাবিলিটিটা আঁকি। চলেন প্রবাবিলিটিটা কেমনি আঁকতে পারি। এখানে কি বলা হয়েছে? একজন লোক সিলেট থেকে ঢাকায়, ও বাসে যাব, আচ্ছা ঠিক আছে, ট্রেনে যাব আগে, তাহলে লিখে ফেলি। সিলেট ভাইয়া কোথায় তুমি? সিলেট, সিলেট থেকে তুমি যাবে হলো, অন্য কালি দিই, সিলেট, সিলেট থেকে তুমি ঢাকায় যাবা, ট্রেনে যেতে পারো আবার ট্রেনে নাও যেতে পারো। সো তোমার কাছে দুইটা অপশান আছে, তো দুইটাই লিখে দিছি। ওকে, সো একটা করে লিখি, এটা দিলাম, এটা দিলাম। সো এটা হলো বাই ট্রেন, ওকে, আর এটা হলো নট বাই ট্রেন। আচ্ছা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 3/7। ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 3/7। ট্রেনে না যাওয়ার সম্ভাবনা তাহলে কত হবে ভাই? কোনো কিছু না হওয়া মানে কি বলছি? 1 থেকে বিয়োগ করবা, তাহলে 1 থেকে এটা বিয়োগ করলে কত আসে? 4/7। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হলো 4/7। সেমভাবে শোনো, যেভাবে লিখছি একদম সুন্দরভাবে তুমি বইও দেখবে ওইভাবে লিখা আছে। তো তুমি চাইলে বইয়ে যেমন আছে অমনি ফলো করতে পারো, তুমি চাইলে আমার মতো ফলো করতে পারো, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে আর কি। আচ্ছা, এটা একটু নিচে মনে, ঠিক আছে। পরবর্তীতে ঢাকা থেকে কই যাব? রংপুর যাব। চলো রংপুর যাই। রংপুর, রংপুরে বাসে যাব, আবার নাও যেতে পারি। তাহলে রংপুর, হিয়ার আই কাম, চলে এসেছি রংপুর। আমি অবশ্য রংপুর এখনও যাইনি একবারও। তোমাদের কারো বাড়ি রংপুর আছে? জানাও কমেন্ট বক্সে, দেখি একদিন রংপুরে গেলে তোমাদের বাসায় চলে যাব, তাই না? আচ্ছা চলে, সরি, এটা রংপুর, 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 রংপুর। ওকে, রংপুরে কীভাবে যাব আমরা? বাসে যাব, তাই না? এই যে বাস, বাস, তাহলে বাই বাস। বাসেও যেতে পারি আবার বাসে নাও যেতে পারি, তাই না? আমারা মর্জি, আমি বাসে যাব না, আমার ভালো লাগে না বাস ভাই, এরকম বাসে আমারও কিন্তু ভালো লাগে না বাস, বুঝছো? আমি হলো ট্রেন আর লঞ্চ প্রেফার করি। সো বাসে যাওয়ার সম্ভাবনা কত? 4/7। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কি হবে? 1 থেকে বিয়োগ করে দাও, তাহলে 3/7 আছে। বাসে যাওয়ার সম্ভাবনা 4/7, না যাওয়ার সম্ভাবনা 3/7। পুরা সুন্দর করে আমরা ফিগার টেকে ফেলেছি। তো এবার আমরা ফাইনালি যে কোশ্চেনটা বলা হয়েছে পুরো লাইনটা লিখবা, যে লোকটি সিলেট থেকে ট্রেনে নয়, সরি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। তো ফাইনাল অ্যান্সারটা হবে হলো, তুমি একটু দেখো, সিলেট থেকে ট্রেনে নয় বলছে, নয় মানে কি একটু দেখি। ট্রেনে যাওয়ার সম্ভাবনা বলছে 3/7, নয় বলা মানে কি ভাই? 1 থেকে বিয়োগ করে দাও, তাহলে বেসিক্যালি 4/7। আচ্ছা, এবং কি বলছে? রংপুরে তুমি বাসে যাবে, তাই ঢাকা থেকে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত ভাইয়া? 4/7। ঢাকা থেকে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত ভাইয়া? 4/7। তাহলে 4×4 = 16, 7×7 = 49। কেন আমি ভাই গুণ দিছি? কারণ এগুলা কি অনির্ভরশীল ঘটনা, বা এগুলাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনা বলি। যে ট্রেনে, ও যদি ট্রেনে যায় স্টিলও বাসে যেতে পারবে, ও ট্রেনে না গেলেও বাসে যেতে পারবে, ওর মর্জি, ওর ইচ্ছা, একজনের সাথে আরেকটার কোনো সম্পর্কই নেই, ঠিক আছে? সো আমরা গুণ দিছি। এবার ফাইনাল অ্যান্সার কি সেটাও লিখে দিছি, ঠিক আছে? সো আমাদের পুরো ম্যাথ কমপ্লিট হয়ে গিয়েছে।
নেন দেখি তো, বাহ চমৎকার, সুন্দর লাগতেছে ছবিটা, তাই না? ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, ওকে। সো আমরা আমাদের লাস্ট টাইপের ম্যাথে চলে আসলাম, সেটা হলো এটা। তোমাকে কোশ্চেন দেখবে 4টা বল তোলা হইলো, 3টা বল তোলা হইলো, এরকম টাইপের কোশ্চেন দেওয়া হয়। এটা 2টা টাইপ হয়, এটা টাইপ 1। টাইপ 1 বেসিক্যালি একটু কোশ্চেনটা পড়ি। একটা ব্যাগে 9টা লাল বল, 7টা সাদা বল আছে। নিরপেক্ষভাবে 4টা বল তুলছো, তো বলগুলো লাল হওয়ার সম্ভাবনা তোমাকে বের করতে বলা হয়েছে। খালি একটা কন্ডিশন বল, কন্ডিশনটা হলো বলগুলোকে পুনরায় তুমি ব্যাগে রাখবা। ওকে, আর তোমার পরীক্ষায় কোনটা আসে? পরীক্ষা আসলে এটা, পুনরায় ব্যাগে না রাখা হলে পরীক্ষা হলে এটা আসে, বুঝছো? পরীক্ষা হলে এটা আসে, বাট আমি স্টিল ব্যাগে রাখা হলে কি হবে, ব্যাগে না রাখা কী হবে, দুইটাই পড়াই দিতেছি। ঠিক আছে, চলো আগে হলো পরীক্ষায় যেটা আসে এটা পড়ে ফেলি। ব্যাগে না রাখা হইলে তার মানে বেসিক্যালি তুমি তুলবা দেন ফালাই দিবা, তুলবা এবং ফালাই দিবা। সো চিন্তা করো, 7টা লাল বল ছিল, সরি 9টা লাল বল, 7টা সাদা বল। এখান থেকে তুমি একটা লাল বল তুলবা, খালি এটা সম্ভাবনা কত ভাই? 9/9 + 7। বল কয়টা আছে নিচে, মানে কি মোট উপাদান সংখ্যা, মোট উপাদান সংখ্যা হলো 16। বাস, এবার নেক্সট আরেকটা বল তুলবা, তাই না? তুমি আমারে বলো, তুমি যদি তুলে ফেলছো একটা লাল বল ধরো, তাহলে এখন ভাই আছে কয়টা? এখন আপনার কাছে লাল বল আছে কয়টা? 8টা। আর মোট বল আছে কয়টা? 15টা। প্যাটার্নটা বুঝতেছো? তাহলে পরবর্তীতে কী হবে ভাই? এখন আরেকটা বল কমে গেছে, তাহলে এখান থেকে 1 কমাও, এখান থেকে 1 কমাও। পরবর্তীতে কী হবে? আরও একটা বল কমে গেছে, তাহলে আরেক কমাও, আরেক কমা, শেষ। তাহলে আমার এটাই হলো ফাইনাল অ্যান্সার, বুঝছেন? যেখান থেকে এটা গুণ দিবা, শেষ। বুঝতে পেরেছেন আপনারা? ক্লিয়ার? সো এটা বেসিক্যালি হলো যে ব্যাগে রাখতেছি না, তুলে ফালাই দিচ্ছি, আমি তুলে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি। খালি এই সেম ম্যাথেই এখন বলা হয়েছে যে ব্যাগে রাখতেছো। তাহলে এখন কী হবে বলো তো? এখন ছিল হলো ভাই 9/16, তাই না? আগে কি হতো যে 9টা রেড বল ছিল, 7টা হোয়াইট বল ছিল, এরপর তুমি একটা তুলছো ফালাই দিছো, বাট এখন তুমি ফালাও নাই, তুমি এখন তুলে আবার ব্যাগের মধ্যে রেখে দিছো। তাহলে এখন কয়টা অপশান? স্টিল আগের মতোই কিন্তু হয়ে গেল, দেখো পুরো আগের মতো হয়ে গেছে। তাহলে এখন কি হবে? এখন সেম জিনিস দিয়ে আবার গুণ দিয়ে দিব। তাহলে এটা দ্বিতীয় বল, এখন তৃতীয় বল, এরপর চতুর্থ বল, শেষ। দেখছো, খালি এটাই পার্থক্য, কঠিন কিছু? খালি আগে হলে এক এক করে কমতো, আর এখন তোমারে বলছে ব্যাগে রাইখা দিবা, তাহলে কি ভাই আর কমানোর দরকার নেই। ঠিক আছে, সো তোমাকে 2টা টাইপই পরীক্ষা হয়, 2টেই করাই দিছি, এর বাইরে কোনো টাইপই আর হয় না। তোমাকে যত টাইপের কোশ্চেন হইতে পারে এই অধ্যায় থেকে সব করাই দিছি। এবার চলো একটু কিছু প্র্যাকটিস করি, একটা ম্যাথ, একটা এমসিকিউ প্র্যাকটিস করে আসি। কোথায় গেল এমসিকিউটা? এইটা, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? বাসায় একটু চেষ্টা করবা এবং আমাকে কমেন্ট বক্সে এটা তোমরা জানাবা। এটা তোমাদের জন্য SW কমেন্ট বক্সে জানাবা, যারা ক্লাসটা করতেছো। ঠিক আছে, আশা করি পারবা, সবাই এখন পারা উচিত। ওকে, বাকি কিছু এমসিকিউ আছে, ওগুলো করে ফেলি আমরা। যেমন এখানে আছে যে একটি থলেতে 16টি আম, 20টা কলা, 28টা কমলা আছে, ফলটা কলা হওয়ার সম্ভাবনা কত? তাহলে কলা আছে কয়টা? 20টা কলা আছে। আচ্ছা, নিচে কত হবে? নিচে হলো মোট 16 + 20 + 28। নেন করে দেখেন এবার কত আসে। সেমভাবে এটা করো। ও, এটা তো করাইছি। 3 আসার সম্ভাবনা বের করবা, জোড় সংখ্যা আসার সম্ভাবনা, আমি দেখি কত আসে। 3 আসার সম্ভাবনা হলো এটা, ঠিক আছে। জোড় সংখ্যা আসার সম্ভাবনা পারফেক্ট। 5-এর কম আসার সম্ভাবনা 1 2 3 4, 4/6, ইয়াস পারফেক্ট। সো কারেক্ট হলো 3টাই। ঠিক আছে, তোমরা জাস্ট করে দেখবা মিলে কি না। যদি স্টিল না মিলে কারো, ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে ওইটা রিপ্লাই বলে দিব। ঠিক আছে, বা স্টিল চিন্তা করো 3 আসার সম্ভাবনা, নিচে হলো মোট, উপরে হলো উপাদান সংখ্যা, অনুকূল উপাদান সংখ্যা। তো 3 আসার সম্ভাবনা ভাই একটাই উপাদান আমার, তো একটাই হইলো, নিচে উপরে, উপরে হলো একই আছে। এখানে দেখো জোড় সংখ্যা, জোড় কয়টা আছে ভাই? জোড় কিন্তু 3টা উপাদান, আর নিচে হলো 6টা, তাহলে 3/6 মানে কত? হাফ। এটা হলো 5-এর কম বলছে, 5-এর কম কে কে আছে? 1 2 3 4, তাহলে অনুকূল কয়টা? 4টা, নিচে কয়টা? 6টা, তাহলে করলে 3/3। বাহ, সবগুলোই বলে দিলাম তোমারে। যাই হোক, সমস্যা নেই, সবই বলে দিছি। নেন, আচ্ছা আপনারা
বাসায় এবার একটু চেষ্টা করবেন এটা। এই ম্যাথটা আপনাদের জন্য বাড়ির কাজ থাকলো। সেম ম্যাথ করাইছি যে 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 5 অথবা 7 দ্বারা বিভাজ্য, এই দুইটা অবশ্যই চেষ্টা করবা, ঠিক আছে? কারণ এটা অনেকে ভুল করে। বাকিগুলো তোমরা পারবা, বাকিগুলো এখন ইজি তোমাদের কাছে। খালি অথবা এবং আর হলো এবং এর পার্টটা, এটা বুঝতে পারছো কিনা একটু চেক করবা। হ্যাঁ, এটা করে ভাইয়াকে জানাবা তোমাদের অ্যান্সার কত আসছে, ঠিক আছে? আমি দেখবো কাদেরটা হয়েছে। ওকে ফাইন। এবার আপনাদের জন্য কয়েকটা এমসিকিউ আছে। একটি মুদ্রাকে দুবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? বলো তো কত? কি বলছি? 2বার নিক্ষেপ করবা মুদ্রাকে, তাহলে কি হয়? 2 গুণ 2, 2 গুণে 4, 4 কই? এই 4। নেক্সট, একটি ছক্কা নিক্ষেপে 4 ওঠার সম্ভাবনা কত? 1/6। এই যে নেক্সট, কিছু সংখ্যক এটার মধ্যে 60 জন বাংলা, 35 জন ইংরেজি, 15 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। দেখছো, বলছে যে অন্তত একটি ভাষা কতজন বলতে পারে। তো এটা কিন্তু তোমাকে ডিরেক্টলি বলে নাই যে কোশ্চেনে চাইছে এটা কি, এটা কোশ্চেনটা একটু বুঝতে হবে তোমাকে, ভালো করে একটু দেখো। তোমার বাংলা কয়জন বলতে পারে সেটাও বলে দিছে, ইংরেজি কয়জন বলতে পারে সেটাও বলে দিছে, ঠিক আছে? তোমার জানতে চাওয়া হয়েছে যে অন্তত একটা ভাষা বলতে পারে এমন মানুষ কয়জন আছে। অন্তত একটা ভাষা মানে কি? বাংলা অথবা ইংরেজি বলে। তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি আগে উপরের দিকে একটা ফর্মুলা পড়াইছিলাম, বলছিলাম যেটা এমসিকিউর জন্য লাগে। কই গেল এটা? তো তোমরা বুঝবা কেমনে এই ফর্মুলাটা ইউজ করতে বলা হয়েছে। এটা বেসিক্যালি কোশ্চেনে দেখবে অনেক সময় অথবা দ্বারা মেনশন করা থাকে। ওকে, এই এমসিকিউর জন্য বেসিক্যালি দরকার, এমসিকিউর জন্য বেসিক্যালি দরকার। দেখবা অনেক সময় অথবা মেনশন করা থাকে, বা তুমি কথাটাকে এভাবে চিন্তা করবা, দেখবা যে অথবার মতো করে লাগতেছে তোমার কাছে, তখনই বেসিক্যালি এই ফর্মুলাটা আমরা ইউজ করি। আর এটা বেসিক্যালি মিন করে হলো এবং, এটা বেসিক্যালি মিন করে হলো এবং, ঠিক আছে? বাট তোমরা এখন আবার এলোমেলো লাগাইতে যাও না। একটু আগে কিন্তু আমি তোমাদেরকে কয়েকটা অথবা এবং এর ম্যাথ করাইছিলাম, যেমন যে 5 দ্বারা বিভাজ্য অথবা 7 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য, ওইসব আবার যেমনি করছো অমনি রাখো। চাইলে এমনিও করতে পারো, এমন না যেটা করা যাবে না, করা যায়, শুধু শুধু ঝামেলা করতে চাচ্ছি না। তুমি যদি চাও এই ফর্মুলা দিয়ে করলে তোমার সেম অ্যান্সার আসবে। বাট আমি এখন 2022 সাল থেকে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু অনেক বছর ধরে ক্লাস পড়াচ্ছি এগুলো। 2022, 23, 24, 25, 26, এখন 26 সাল চলে। তো আমি দেখছি যে তোমাদের এই ফর্মুলা দিয়ে করতে কষ্ট হয়। সো আমি এই জন্য এই ফর্মুলাগুলোর উপরে ওই ফর্মুলাগুলো দিয়ে ওই ম্যাথগুলো করাইনি, জাস্ট বোঝানোর চেষ্টা করছি কেমনে করবা। বাট কেউ যদি ইচ্ছা করে এইটা দিয়েও করতে পারবা, ঠিক আছে? বাট আমরা এটা তাহলে কখন করব? এটা হলো বেসিক্যালি ভাই যখন এমসিকিউতে দেখবো একদমই করতে পারতেছি না, তখন খালি এই ফর্মুলা ইউজ করব। দেখি হয়ে গেল এমসিকিউটা আমার। এই যে আমার এমসিকিউটা। তো চলেন করে ফেলি। যে পি অফ এ ইউনিয়ন বি, এটা একটু ডিফারেন্ট, বুঝছো? এই জন্য এই ম্যাথটা দেখাইছি। হুবহু কমন পড়ে গেলে করে ফেলবা, নো টেনশন, ঠিক আছে? খুব একটা আসে না। সো এটাকে পি অফ এ ইউনিয়ন বি মানে হলো এন অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই এন অফ এস। এভাবে বাকি সবগুলো লিখে ফেলি আমরা। হ্যাঁ, সো এন অফ এ ডিভাইড বাই এন অফ এস, এগুলো কিন্তু শিখাইছি। এখন যা লেখা থাকে ওটাকে এন আকারে তুমি লিখতে পারো আর কি। হ্যাঁ, শুরুর দিকেই ফর্মুলাটা দেখাইছিলাম। বাট তোমাদের এত প্রুফ করার দরকার নাই, তোমার কোনটা দরকার সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। ওকে ফাইন। সো এবার প্রত্যেকটা জায়গা থেকে আমরা এন অফ এস, এন অফ এস, এন অফ এস, এন অফ এস কেটে দিই। সো কেটে দিলে ফাইনালি আমার থাকে হলো এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। সো এটা হলো তোমার মনে রাখা দরকার, জাস্ট এই একটা এমসিকিউর জন্যই, বুঝছো? সো এই একটা এমসিকিউ ঢাকা বোর্ড 2025 সালে আসে, এটা একটু ঘুরে ম্যাথটা দিচ্ছে, এটা ইচ্ছা করে, এই জন্যই হয় যে কে আসলে 100তে 100 পাবে তাদের জন্য জাস্ট এটা, যার টার্গেট জাস্ট এ প্লাস পাইলেই হয়েছে ভাই আমার। তুমি এই ম্যাথ স্কিপ করো, তোমার এই ম্যাথ দরকারই নেই করার, ঠিক আছে? এই ম্যাথ দরকারই নেই, তুমি এটা বাদেই তুমি এমনি 100 কী বলে 80+ পেয়ে যাবা, ঠিক আছে? চলেন এন অফ এ, এটা মানে কি 60 জন বাংলা কথা বলে, এই যে 60 জন। পরবর্তীতে এন অফ বি, বি মানে ধরো 35 জন ইংরেজি। আর এটা মানে কি
কি বলছিলাম, এবং এবং তুমি চিন্তা করো তো যে 15 জন বাংলা ও ইংরেজি কথা বলতে পারে, বাংলা এবং ইংরেজি দুটোই পারে। সেখানে আমি 15 দিয়ে বিয়োগ করে দিব, তাহলে ফাইনাল যেটা আসে সেটাই আমার অ্যান্সার। 60 প্লাস 35 মাইনাস 15 80। তো অ্যান্সার আসে 80। কোথায় 80? এই যে 80। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে। সো এখানে কিন্তু সম্ভাবনার ম্যাথও দেয়নি, এটা কিন্তু সম্ভাবনার ম্যাথের মতো না। চিন্তা করে দেখো, আমি দিন শেষে সম্ভাবনা বের করিনি, আমি দিন শেষে বের করছি কয়টা মানুষ আছে, কয়টা মানুষ কতজন কথা বলতে পারে। এতক্ষণ পর্যন্ত আমি সবসময় সম্ভাবনা বের করতাম যে অনুকূল ডিভাইড বাই মোট উপাদান সংখ্যা। এখানে দেখো শুধুমাত্র উপাদান সংখ্যাটাই বের করতে বলছি, বুঝছো? বুঝছো? ক্লিয়ার? দেখো নিচে মোট উপাদান সংখ্যা দেখো, বিয়োগ কাটাকাটি দিয়ে দিছি, কাটাকাটি দিয়ে দিছি। ঠিক আছে। তো সম্ভাবনার ম্যাথেরই এটা একটু আপডেটেড, বা আপডেটে বলা উচিত তাই, একটু অ্যাডভান্সড ভার্সন আর কি। ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, তুমি ফর্মুলা চাইলে মনে রাখতে পারো, কেমনি ফর্মুলা আছে সেটাও ভাইয়া তোমাকে দেখাই দিছি। সো তুমি চাইলে ওইভাবে বের করে নিতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলেন এবার আপনাদেরকে দেখি আর কোনো ম্যাথ এখানে আছে কিনা যেটা আপনারা না পারতে পারেন। না, আপনারা মোটামুটি সবই পারবেন। ওকে, এটা করাইছি, এটা করাই। যে কোনো একটা ঘটনা সম্ভাবনা পি অফ এ হলে নিচের কোনটা সঠিক? কি বলছিলাম? 0 থেকে 1-এর মধ্যে হবে সবসময়। তাহলে এটা 0 থেকে 1-এর মধ্যে। অবশ্যই ইকুয়াল সাইন মিস করো না, হ্যাঁ? অনেকে ভুল করে ফেলো, যে অনেকে ডি নাম্বার দাগায় ফেলো। তোমাদেরকে মনে আছে বলছিলাম যে 0 কখন হয়? অসম্ভব ঘটনার সম্ভাবনা হলো 0। আর 1 কখন হয়? নিশ্চিত ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সবসময় হবে। যেমন মেসি শ্যুট করলে গোল হবে, এটাও কিন্তু 1। এখনও যদি হয় নাই, বাট হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখি আর কি কি আছে, এগুলো পারবা তোমরা। চলো এবার আমরা কিছু বোর্ডের এমসিকিউ দেখি, সরি বোর্ডের সিকিউ দেখি। বোর্ডের সিকিউ এখন দেখবো সব পারো তুমি, বুঝছো? যেমন এটা করাচ্ছি, এই যে একটা ছক্কা তুমি একবার নিক্ষেপ করছো, বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? দেখো অথবা আসছে, অথবা দেখে ভয় পাও না, হ্যাঁ? অথবা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা যেমনি নর্মালি করাইছি না, একদম ধরে 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 উপাদানগুলো বের করবা, দেন তুমি মোট উপাদান দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে। তো ছক্কা যদি আমি এটা নিক্ষেপ করি, তাহলে 1 2 3 4 5, এগুলোই তো তোমার নমুনা বিন্দু। তোমার বলছে জোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা। সো আমি আগে নিচে লিখি, নিচে ভাই 6 দিয়ে ভাগ করব। ওকে, এবার একটা চেক করি, এটা কি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, ইয়েস। তার মানে ওকে, একটা হইল। এটা কি বিজোড় সংখ্যা? না। এটা কি মৌলিক সংখ্যা? এটা কিন্তু মৌলিক সংখ্যা, 2 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে 2টা হইল। অনুকূল অনুকূল উপাদান সংখ্যা 2টা হইল। 3, এটা কি বিজোড় সংখ্যা? ইয়েস। এটা কি বিজোড় সংখ্যা? না। এটা কি মৌলিক সংখ্যা? না, বাদ, তাহলে এটা। এটা কি বিজোড় সংখ্যা? ইয়েস। এটা কি বিজোড় সংখ্যা? না। এটা কি মৌলিক সংখ্যা? না। তাহলে কয়টা হইল? 4টা হইল। বুঝছো? তো এটা এইভাবেই লিখে দেবা যে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা, এই অনুকূল ঘটনার উপাদান সংখ্যা হলো কে কে? যে 1, তারপর 2 বাই করলাম, 3 দেখলাম, আর হলো 5 দেখলাম। তাহলে কয়টা হইলো? কয়টা উপাদান? কয়টা? 4টা। তো এখানে 4 দিয়ে এই জন্য উপরে লিখছি। ঠিক আছে, পারছেন এবার? তো এখন এই সেম জায়গাটা অথবার জায়গায় এবং দিয়ে দিত, পারতা না? সিম্পলি চিন্তা করো, তোমাকে বলা হয়েছে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, তাইলে কি হইতো? যেমন এখানে চিন্তা করো, 1, ভাই 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা অনেকে ভুল করো। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, মৌলিক নয়, খেয়াল রেখো। সো যেহেতু এটা মৌলিক নয় সেটা বাদ, সো এটা মৌলিক নয় যেহেতু বাদ। 2 তো ভাই বিজোড় সংখ্যা না, তাহলে এটাও বাদ। 3 কি বিজোড় সংখ্যা? হ্যাঁ। 3 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ। তাহলে দেখো 3 রে তুমি কনসিডার করতা, বুঝছো? 3কে কনসিডার করতা, 5কেও তুমি কনসিডার করতা। ক্লিয়ার? সো এই সেম ম্যাথটাই তোমার এখানে সাপোজ বলা হয়েছে এখন যে এবং দিয়ে, যে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, এটা যদি বলা হয় তখন কি হবে? নিচে ভাই 6 হবে, আর উপরে হলো কয়টা বের করলাম? এটা কারেক্ট, এটা না, এটা না, এটা কারেক্ট, তাহলে তখন 2 হবে, শেষ। ঠিক আছে। সো অথবা হইলে এটা অ্যান্সার, আর এবং হইলে ওই ডান দিকেরটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, ফাইন, সবই করাই দিছে। এর বাইরে আর পরীক্ষায় কোনো ম্যাথই হয় না। যেমন দেখো এটা, যে প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না করে, তার মানে কি? বল তুলবা, বল বাইরে ফেলাই দিবা। তখন তোমার বলছে 3টা বল তুলে
সবগুলা বল নীল হওয়ার সম্ভাবনা কত? তো বের করতে পারবা না বলো? 11 ডিভাইড বাই কত আসে এটা? 11 প্লাস 7 প্লাস 10 28। তাহলে 11 বাই 28, তিনটা বল বলছে, তাহলে 10 বাই 27, তাহলে আরেকটা বল, তাহলে 9 বাই 26। বাস এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এবার একটা ভালো ম্যাথ করি আমরা, চলেন দেখি তো ভালো ম্যাথ কি এখানে আছে নাকি। এই যে একটা ভালো ম্যাথ পেয়েছি। একটি শহরে আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়, 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে, তুমি আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বের করো। চলো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি হবার সম্ভাবনা কত? আগস্ট মাস কয় দিনে ভাই? আগস্ট মাস 31 দিনে, তাহলে নিচে কত হবে? 31। আর বৃষ্টি হয় কয় দিন? 14 দিন। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কি হবে? 1 থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলে 1 থেকে এটা বিয়োগ করে দিবা, শেষ। ডান 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 ডান। বুঝেছেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন। চলেন দেখি আর কি কি ম্যাথ আছে নাকি। ওকে, আমাদের ক্লাসের এটি লাস্ট ম্যাথ। আমি বোর্ড কোশ্চেন লিখছি পরে। আচ্ছা, বোর্ড কোশ্চেন তো আরও আগে শুরু হয়ে গেছে। দাঁড়া, একটু সুন্দর করে গুছিয়ে নি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, যেটা করতেছিলাম, এটা বলটা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা বলে দিছে। তোমাকে মোট বল নির্ণয় করতে বলা হয়েছে। এটা একটু ডিফারেন্ট, তাই না? দেখো, এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে এই ম্যাথটা। একটু ডিফারেন্ট কিন্তু দেখতে। সো এটা আমরা কেমনে করব মনে আছে? অথবা বললে কি বলছিলাম, যেমন এই ম্যাথটা একটু ডিফারেন্টভাবে করতে হবে তোমার। ওই যে এমসিকিউর জন্য যে ফর্মুলাটা বলছিলাম না, ওই ফর্মুলাটা এটা কাজে লাগবে, বুঝছো? সেইটাই বললাম আর কি। দেখবা ম্যাক্সিমাম ম্যাথই তুমি নর্মালি চিন্তা করলেই হয়, খালি কিছু ম্যাথের জন্য ওই ফর্মুলাটা দরকার হয়, যেটা এমসিকিউর জন্য বলছিলাম গুরুত্বপূর্ণ। যেমন লেটেস্ট ইয়ারে দেখো ওই ফর্মুলাটা কাজে দিচ্ছে। সেইটাই বললাম আর কি, চেষ্টা করবা একটু বুঝে পড়ার, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। যেমন আমি এটা করে দিচ্ছি যাতে পরীক্ষা আসে তুমি এখন পারো। ওকে, অথবা অথবা মানে কি বলছিলাম ইউজ করা যায়? কোন ফর্মুলাটা ইউজ করা যায় ভাই? পি অফ এ ইউনিয়ন বি। তোমাদেরকে দেখাই দিচ্ছি, জানো কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল, এই যে পি অফ এ ইউনিয়ন বি। যে এটা মানে কি? এটা মানে কিন্তু অথবা, ঠিক আছে? সো এরকম যখন বের করতে বলবে অথবা দিয়ে, তো তুমি এটা ইউজ করে ফেলতে পারো। ওকে, আচ্ছা। সো আমরা এই কিছু সেমভাবে লিখি যে পি অফ এ ইউনিয়ন বি, এটা ফর্মুলাটা কি ছিল? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন বলো, পি অফ এ ইউনিয়ন বি এটা কিন্তু দেওয়া আছে কত? 13/20। এই যে লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা, তাহলে এটা 13/20। আচ্ছা, পি অফ এ মানে কি ভাই? পি অফ এ বেসিক্যালি মিন করতেছে হলো তোমার যে লাল হওয়ার সম্ভাবনা কত, বুঝছো? তো আমি আমার এই ম্যাথের জন্য এ বলতে হলো লাল মিন করতেছি, লাল হওয়ার সম্ভাবনা, আর বি বলতে হলো হলুদ হওয়ার সম্ভাবনা, সরি হলুদ না, সবুজ, সবুজ হওয়ার সম্ভাবনা মিন করতেছি, ঠিক আছে? তাহলে আমাকে বল ভাই লাল হওয়ার সম্ভাবনা কত হবে? একটু কোশ্চেনটা পড়ি। ব্যাগে আছে এতগুলা বল, এতগুলা লাল বল আছে, এতগুলা সবুজ বল আছে, আর এতগুলা হলুদ বল আছে। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কিভাবে বের করি? উপরে লিখব অনুকূল, অনুকূল হলো 3y, আর নিচে হলো মোট উপাদান সংখ্যা। মোট কত? সবগুলো যোগ করে দাও। 3y প্লাস y প্লাস 6 প্লাস 2y প্লাস 4, 3y প্লাস y প্লাস 6 প্লাস 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 2y প্লাস 4। এটা হলো মোট বল, মোট বল। দেখি তো কত আসে? 3y 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 3 4 5 6, 6y প্লাস 10। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো? 6y প্লাস 10। সেমভাবে পি অফ বি মানে কি? যে বি বলতে আমি সবুজ বুঝাচ্ছি আর কি, যে সবুজ বুঝাচ্ছি। তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা কত? উপরে হবে অনুকূল, নিচে হবে মোট। আচ্ছা, আর এটা মানে কি ভাই? এটা মানে কি মিন করে? এই সাইনটা মানে কি মিন করে? এটা মানে এবং মিন করে।
এটা বেসিক্যালি মিন করতেছিল সম্ভাবনা লাল এবং সবুজ হওয়ার সম্ভাবনা বের করো। একটা বল লাল এবং সবুজ একসাথে হইতে পারে? আমাদের কোশ্চেন অনুসারে হইতে পারে না। আমাদের কোশ্চেন অনুসারে একটা বল লাল হবে পুরা, অথবা সবুজ হবে পুরা, অথবা হলুদ হবে পুরা। লাল অর্ধেক সবুজ অর্ধেক, এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই, তোমার কোশ্চেনও এটা বলে নেই। সো যেহেতু এরকম একটা বলও নাই, তাহলে আমি কি করবো? অনুকূল উপাদান সংখ্যা কত? 0, আর নিচে হলো 6y + 10। বুঝছো? অনুকূল উপাদান সংখ্যা 0, কারণ এরকম তো নাই আমার কাছে বল। তো এটা বেসিক্যালি ভ্যানিশ করে দিতে পারো আর কি। সো আমি তাহলে এখানে লিখি এবার 13 / 20 3y, বা এখানে লিখি 6y + 10 3y + y + 6। ওকে, সো এরপর লিখে ফেললে এখানে আসে হলো তোমার 13 / 20 4y + 6 6y + 10। এখান থেকে তোমরা y এর মানটা বের করো। দেখি কত আসে y এর মানটা। বাম পক্ষ ডান পক্ষ করে বজ্রগুণন করো, বজ্রগুণন করে সলভ করো। আমি একবারে লিখে দিচ্ছি অ্যান্সারটা। 5 আসে। সো y এর ভ্যালু আসতেছিল 5। এখন তোমাকে বের করতে বলছি কি? মোট বলের সংখ্যা। ভাই মোট বলের সংখ্যা হলো এই যে, তাহলে বসায় দিই। y এর ভ্যালু হলো 5, তাহলে 6 × 5 + 30, তাহলে মোট বল কয়টা? 40টা। এই হলো তোমার অ্যান্সার, এই হলো তোমার অ্যান্সার। তাহলে দেখো ম্যাথ কিন্তু অত কঠিন ছিল না, খালি বুঝতে হয়েছে যে এটা আমি নর্মালি না করে ওই এমসিকিউর ফর্মুলাটা দিয়ে করি, তাহলে ইজি। সো অথবা দেখছো, অথবা কিন্তু আমি দুইভাবে শিখেছি। অথবার ম্যাথ বা এবংয়ের ম্যাথ আমি দুইভাবে শিখেছি। এক হলো ফর্মুলা দিয়ে করা যায়, আরেকটা তুমি চিন্তা করো যে এটা হবে বা ওইটা হবে, এটা হবে নাকি ওইটা হবে। ওকে, কিন্তু এখন এই ম্যাথেই তো চিন্তা করেন। দেখো এই ম্যাথে কি তোমার কাছে ওই কন্ডিশনগুলো চিন্তা করার মতো ওয়ে আছে যে আচ্ছা এটা অথবা ওইটা এভাবে চিন্তা করতে পারতেছো? যখনই দেখবে এরকম চিন্তা করতে পারতেছো না, ডিরেক্ট ফর্মুলা ইউজ করে ফেলবা, শেষ। সিম্পল কথা হলো এটা। তো এখানে আমি এই ফর্মুলাটি ইউজ করে ফেলছি। তো এটা মানে কি? লাল অথবা সবুজ। তো এটার সম্ভাবনা অলরেডি দেওয়া আছে আমার। এটা হলো লাল হওয়ার সম্ভাবনা, হলুদ এটা হলো সবুজ হওয়ার সম্ভাবনা, আর এটা হলো লাল এবং সবুজ হওয়ার সম্ভাবনা। এই সাইনটা বেসিক্যালি এবং মিন করে, ঠিক আছে? এটা কিন্তু বলছিলাম এবং মিন করে। সো এখন আমি পরবর্তী কী করছি? লাল হওয়ার সম্ভাবনাটা লিখো, সব ইনফরমেশন দিয়ে দিছে। সবুজ হওয়ার সম্ভাবনাটা লিখো, লাল এবং সবুজ হওয়ার সম্ভাবনাটা লিখো। তো এটা হলো 0। কেন 0? কারণ একটা বল লাল সবুজ একসাথে হইতে পারবে না, পসিবল না। আমাদের কোশ্চেন অনুসারে এরকম বলা নাই, সেই জন্য 0। তো এটা 0 মানে এটা ভ্যানিশ, এটা বাদ। তো বাকি বেসিক্যালি কাজ করছিল এটা আর এই পার্টটুকু নিয়ে কাজ করছি। বাস বাকিটা হলো করো, বজ্রগুণন টজ্রগুণন করো। দেন ফাইনালি এই যে এই লাইনটাই আমি নিচে নিয়ে আসি, দেখি দেখি নিচে আনতে পারি কি না। মোট বল সংখ্যা, না জায়গা নেই, এখানে লিখছি, এখানেই থাকুক, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি করা হয়েছে। সো এটাই হলো মোট বল বের করে মোট বলের সংখ্যা আসে 40, এটাই বলা হয়েছে আমাদের লাস্ট সিকিউ। দেখো এই ম্যাথ কিন্তু আমরা করছি, এটা তোমাদের জন্য এসডাব্লিউ। বাসায় চেষ্টা করবা যে মুস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়ার, কুমিল্লা থেকে চট্টগ্রামে বাসে যাওয়ার সম্ভাবনা কত। জাস্ট কোশ্চেনটা দেখো, প্রবাবিলিটিটা আঁকবা অবশ্যই সুন্দরভাবে, যেভাবে আমি আঁকছি না ওইভাবে আঁকবা। দেন ম্যাথটা এক লাইনে সলভ করে ফেলবা, ঠিক আছে? সো ভাইয়া বেসিক্যালি আজকে পুরা সম্ভাবনা অধ্যায়ে যত ইম্পর্টেন্ট টপিক ছিল সব পড়াই দিছি। সো কোশ্চেন যদি কঠিনও হয় তাও যাতে তোমরা পারো সেগুলোই পড়াই দিছি। আমি কিন্তু চাইলে এই ম্যাথগুলো স্কিপ করতে পারতাম, আমি বলতে পারতাম যে দেখো এগুলো দরকার নেই তোমার, তুমি খালি ইজি ম্যাথগুলো পড়ে যাও। বাট এখনকার দিনে কিন্তু এত ইজি কোশ্চেন হয় না, এবং যারা 100তে 100 পাইতে চাও তারাও যাতে আমার ক্লাস পড়া মজা পাও বা অ্যাটলিস্ট 100তে 100 পাইতে পারো, সবাই কথা মাথায় রেখে পড়াইছি আমি তোমাদেরকে, ঠিক আছে? সো এই ক্লাসটা যদি তুমি A to Z করো, পরীক্ষার আগে অ্যাটলিস্ট রিভিশন দিয়ে যাও, আশা করি আর কোনো সমস্যা থাকবে না এই অধ্যায় থেকে। ক্লাস কেমন লাগলো ভাইয়াকে অবশ্যই অবশ্যই জানাও। তো আজকে এই পর্যন্তই, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবার জন্যই ক্লাসটা বানানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছি, আমি আমার বেস্টটুকু বোঝানোর চেষ্টা করছি। বাসায় একটু হোমওয়ার্কগুলো করবা, আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে ভাইয়াকে কমেন্ট বক্সে জানালেই হবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।